অল ক্লিয়ার, তাই না? ওকে, ডেস্টিং ওয়েভ করলে মনে হয় ভালো হয়, জয়েন করার পারতেছেন কিনা। ওকে, আচ্ছা, ঠিক আছে, এই জায়গায় ওকে। এফবিতে কই লাইভ? না, এফবিতে লাইভ আছে, এফবিতে লাইভ চলতেছে, সমস্যা নাই, কোনো প্যারা নাই, ঠিক আছে, ওকে, ক্লিয়ার। আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সবাই কেমন আছো? সবাই কি ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাকে কি দেখা ঠিক মতো যাচ্ছে? আহ, যারা ইয়েতে ওয়েব অ্যাপে আছো, তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? ক্লিয়ার দেখতে পাচ্ছ? ক্লিয়ারলি? ইয়েস, অল ক্লিয়ার। ওকে, ঠিক আছে, ওকে। আমরা তাহলে শুরু করে দিতে পারি আজকের ক্লাস। আজকে আমাদের হচ্ছে 3 নাম্বার ক্লাস, রাসায়নিক পরিবর্তনের উপরে। আমি তোমাদেরকে একটা পোস্ট করেছিলাম, তো তোমরা বেশিরভাগই সেই পোস্টের রিপ্লাই দিয়েছো। সে পোস্টটা ছিল এরকম যে তোমরা ইন্ট্রিগেশন করেছো কিনা, মানে কারণ আজকে আজকে আমরা যেই পার্টটা করব সেই পার্টের জন্য ইন্ট্রিগেশনের বেসিক জিনিসটা একটু জানা থাকলে ভালো হয়। তো যেহেতু বেশিরভাগই নেগেটিভ বলেছো, ইন্ট্রিগেশন করনি, তাহলে যতটুকু জানা দরকার, ইন্ট্রিগেশনে যতটুকু জানা দরকার আমাদের, ততটুকু জানিয়ে আমি আসলে আমার এই পার্টটা স্টার্ট করব। যেহেতু আহ, যেহেতু তোমাদের যেহেতু তোমাদের ইন্টিগ্রেশন পার্টটা সম্পর্কে তেমন জানা নাই, আমি আর একটু দেখে নিই সব। আচ্ছা, ফেসবুকেও তো সব ক্লিয়ার না? হুম, ওকে, ওকে, ঠিক আছে, ওকে, আমরা দেখতে পাচ্ছি সব ক্লিয়ার আছে। আমি এখানে ফেসবুকের কমেন্টটা পড়বো ওখানে। ওকে, ঠিক আছে। যদি ওয়েব অ্যাপে ডিলে ভয়েস হয় তাহলে একটু কষ্ট করে ফেসবুকে এসে ক্লাসটা করো। ওকে, ঠিক আছে, ওকে। আসো, আমরা তাহলে আজকে আমরা যেটা শুরু করব, আমাদের বিক্রিয়ার হার যেটা গতদিন শিখেছিলাম সেটা নিয়েও কিন্তু আমরা প্র্যাকটিস করব। দেখো, আমরা রাসায়নিক গতিবিদ্যা, যেটা গতিবিদ্যা যে পার্টটা আছে, এই গতিবিদ্যা পার্টের মধ্যে আমরা অনেক কিছু শিখব। গতিবিদ্যা পার্টে দেখো, খেয়াল করো, এই গতিবিদ্যা পার্টে আমরা যেই যে জিনিসগুলো শিখব সেটার মধ্যে 1 নম্বরে যদি আমরা রাখি, সেটা হচ্ছে বিক্রিয়ার হার সম্পর্কিত, যেটা আমরা অলরেডি কিছুটা শিখে ফেলছি। বিক্রিয়ার হার জিনিসটা কি, এটা অলরেডি আমরা শিখেছি। এইখানে আমরা আরো কিছু জিনিস শিখব, সেটা হচ্ছে একটা হচ্ছে হার ধ্রুবক বা বেগ ধ্রুবক সম্পর্কিত এই জিনিসটা শিখব।
এরপরে এগুলোর তাপমাত্রার প্রভাব, এটা নিয়ে একটু শিখবো আমরা। এখানে আরএনএস সমীকরণ বলে একটা পার্ট আছে, সেটা শিখবো। এখানে আমরা শিখবো বিক্রিয়ার ক্রম, এগুলো আমরা শিখবো। তো গতিবিদ্যার মধ্যে এগুলো আলাদা আলাদা পার্ট আছে। এই পার্টটা তোমাদেরকে আমি একটু কথাটা বলে রাখি, এই পার্টটা শর্ট সিলেবাসে ছিল না। তোমাদের এই গতিবিদ্যার পার্টটা কিসে ছিল না বলো দেখি? এই যে শর্ট সিলেবাস যে ছিল এইচএসসি 25 ব্যাচে, এই শর্ট সিলেবাসে ছিল না। এইটা আবার 26-এ চলে আসলো। এটা এইচএসসি 26-এ আবার চলে আসছে, কারণ এটা শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল না। এখানে একটা ব্যাপার হচ্ছে যে শর্ট সিলেবাসে না থাকার পরেও, শর্ট সিলেবাসে ছিল না, তারপরেও এই বছর বুয়েট এক্সামে, বুয়েট প্রিলিমিনারি এক্সাম হলো যে পরীক্ষায় আসছে, গত বছর সিকে রুয়েট এবং বুয়েটে এক্সামে আসছে, মানে অ্যাডমিশনে বাদ দেয় নাই আর কি, বিক্রিয়ার কর্ম থেকে কোশ্চেন আসতো। শর্ট সিলেবাসে ছিল না, কিন্তু তারপরেও কোশ্চেন আসতো। তার মানে বুঝো তোমাদের তো শর্ট সিলেবাস না, তোমাদের তো ফুল সিলেবাস। তাহলে কতটা গুরুত্বপূর্ণ জিনিসটা, কথাটা কি বুঝেছো? কথাটা কি বুঝতে পারছো? জিনিসটা শর্ট সিলেবাসে না থাকার পরেও এখান থেকে কোশ্চেন আসতো। তারপরেও তার মানে তোমাদের তো ফুল সিলেবাস, তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, শুধুমাত্র মানে এইচএসসি তে তো ইম্পর্টেন্টই, অ্যাডমিশনের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদেরকে বলছি। ঠিক আছে, ক্লিয়ার, বুঝছো? এখন আসো, এখন আচ্ছা, ওকে, হ্যাঁ ঠিক আছে। আসো আমরা যেটা শুরু করব, যেটা এক এক করে আমরা বিক্রিয়ার হার ধ্রুবক বা বেগ ধ্রুবক জিনিসটা কি, আর বিক্রিয়ার ক্রম জিনিসটা কি, এটা দিয়ে আমরা শুরু করব। তো খেয়াল করো, আমরা এটা দিয়ে শুরু করি। প্রথমে তোমাদের মনে আছে গতকালকে আমি যে গতকালকে বিক্রিয়ার বেগের কথা যখন বলতেছি, গতকালকে বিক্রিয়ার বেগ এফবিতে লাইভ হচ্ছে না কেন? লাইভ হবে না, এফবিতে লাইভ হচ্ছে তো না? লাইভ হচ্ছে তো, লাইভ কেন হবে না? আচ্ছা, আমি একটা নোটিফিকেশন পাঠানোর ব্যবস্থা করি, এভরিওয়ান দিলে মনে হয় নোটিফিকেশন যাবে, তার ব্যবস্থা করি। ওকে, ঠিক আছে। দেখো আমাদের বেগ ধ্রুবক, যেটাই বেগ ধ্রুবক সেটাই হার ধ্রুবক। এই বেগ ধ্রুবকের বিষয়টা এবং তার সাথে ক্রমের বিষয়টা, এটার সাথে আমাদের রিলেশন আছে হচ্ছে বিক্রিয়ার হারের। এখানে একটা জিনিস লেখো, কোন বিক্রিয়ার হার, লেখো সবাই সবাই ইয়াটা লেখো, কোন বিক্রিয়ার হার কোন বিক্রিয়ার হার ওই সময়ে উপস্থিত বিক্রিয়কের ঘনমাত্রার n ঘাতের সমানুপাতিক, n ঘাতের সমানুপাতিক। এর n ঘাতের সমানুপাতিক, ঠিক আছে? কোন বিক্রিয়ার, স্যার ওই ব্যাপে সমস্যা হচ্ছে ভাইয়া, ওই ব্যাপে সমস্যা হচ্ছে, এফবি তে নাই হচ্ছে তো। আচ্ছা, ওই ব্যাপে যদি সমস্যা হয়ে থাকে, আচ্ছা অনেকেই বলতেছে ওকে, অনেকেই বলতেছে, আচ্ছা ওই ব্যাপে কার কার ক্লিয়ার,
সেটা একটু লেখো তো ওয়েব অ্যাপে। কার কার ক্লিয়ার? অল ওকে নাকি সমস্যা হচ্ছে? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ারের পরিমাণ বেশি, তার মানে যার সমস্যা হচ্ছে ও নেটওয়ার্কের সমস্যা। ওকে ঠিক আছে, নাহলে আমি এসিএস এর যে ইয়াটা ওখানে জানাইতাম যে ওয়েব অ্যাপে সমস্যা হচ্ছে কিনা। তাহলে দেখো এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, কোনো একটা বিক্রিয়ার হার ওই সময় উপস্থিত বিক্রিয়কের ঘনমাত্রার এন ঘাতের সমানুপাতিক। এন ঘাতের সমানুপাতিক। এফবি নাই, এফবিতে আছে তো, এফবিতে চলছে, ঠিক আছে। ওকে, এই এন যে আছে, এই এনটাকেই বলি আমরা, এই এনটাকে বলি আমরা হচ্ছে বিক্রিয়ার ক্রম। এনটাকে বলি আমরা বিক্রিয়ার ক্রম। আর এইখানে একটা সমানুপাতিক ধ্রুবক থাকে। এই যেহেতু সমানুপাতিক বলছে, এখানে সমানুপাতিক যে ধ্রুবকটা থাকবে, এই সমানুপাতিক ধ্রুবকটাকে বলবো আমরা বিক্রিয়ার হার ধ্রুবক বা বেগ ধ্রুবক। ওই যে সমানুপাতিক বললাম না, তাহলে সমানুপাতিক বললে একটা সমানুপাতিক ধ্রুবক থাকবে কি থাকবে না? অবশ্যই সমানুপাতিক একটা ধ্রুবক থাকবে, ঠিক আছে। তাহলে সমানুপাতিক ধ্রুবকটাকেই আমরা বলবো হচ্ছে আমরা হার ধ্রুবক বা বেগ ধ্রুবক। কথা কি বুঝছো? সমানুপাতিক যে ধ্রুবকটা থাকবে। এখন খেয়াল করো, এখন জিনিসটা খেয়াল করো যে আমরা যদি একটা বিক্রিয়া আছে, এই বিক্রিয়াটার মনে করো বিক্রিয়ক এবং উৎপাদ, দেখো এটা দুই ভাবে লেখা যায়, বিক্রিয়ক বা উৎপাদটা দুই ভাবে বোঝা যায়। স্যার ভাইয়া সংজ্ঞাটা বুঝান, ভাইয়া সংজ্ঞাটা বুঝাবো, সমস্যা নাই, ভালো করে মনোযোগ দাও, সংজ্ঞাটা আবার বুঝাবো। দেখো একটা বিক্রিয়ক আছে, বিক্রিয়কটা বিক্রিয়ার শুরুতে, মনে করো বিক্রিয়কটা বিক্রিয়ার শুরুতে, মনে করো তার বিক্রিয়কের ঘনমাত্রা মনে করো ছিল এ, বিক্রিয়কের শুরুতে বিক্রিয়কের ঘনমাত্রা ছিল এ, এবং এই শুরুতে বিক্রিয়কের ঘনমাত্রা এ ছিল, উৎপাদ ছিল 0, ঠিক আছে। ঘনমাত্রা কি ছিল? এটা ছিল হচ্ছে t=0 সময়, t=0 সময়ে মনে করো আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা ছিল হচ্ছে 0 এ, আর উৎপাদের ঘনমাত্রা ছিল মনে করো 0। টি সময় পর, তাহলে টি সময় পর কি হলো, কিছু পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হইল, তাহলে উৎপাদের পরিমাণ মনে করো হয়েছে x, বিক্রিয়কটা তখন হয়ে গেছে a - x। এটা কি বুঝছো? এটা কি কথাটা বুঝলা? আমি মনে করলাম যে বিক্রিয়ার শুরুতে একটা বিক্রিয়কের ঘনমাত্রা ছিল a, তখন উৎপাদ 0, উৎপাদ ছিল 0। টি সময় পরে কি হইল, টি সময় পরে বিক্রিয়কটা মানে উৎপাদ, মনে করো যে কিছু পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়েছে, তাহলে এক্স পরিমাণ উৎপাদ যদি উৎপাদে পরিণত হয়, তাহলে ওই এক্সটা বাদ চলে যাবে, বিক্রিয়কের পরিমাণ কি হবে a - x। বুঝছো কি বুঝো নাই? এটা কি বুঝলা? এটা কি বুঝছো? ক্লিয়ার? ওকে, সবাই বুঝছো? এখন দেখো আমরা জানি কোনো একটা বিক্রিয়ার হার হচ্ছে উৎপাদ যে হারে তৈরি হয়, এখানে উৎপাদ কত তৈরি হয়েছে, টি সময়ে কতটুকু উৎপাদ তৈরি হয়েছে, এক্স পরিমাণ উৎপাদ তৈরি হয়েছে, এক্স পরিমাণ। এই যে এক্স পরিমাণ যে উৎপাদটা তৈরি হয়েছে, তাহলে বিক্রিয়কে এখানে বিক্রিয়ার হার যদি লিখি, তাহলে ডেল এক্স বাই ডেল টি। এখন আমরা যদি ক্ষুদ্র সময় বিবেচনা করি, ডেল এক্স বাই ডেল টি কে আমি ডিএক্স বাই ডিটি বলতে পারি, এটাকেই বলতে পারি আমরা হচ্ছে কি বিক্রিয়ার হার। এই বিক্রিয়ার হারটা ওই সময় উপস্থিত বিক্রিয়কের যে ঘনমাত্রা আছে, এই বিক্রিয়কের ঘনমাত্রার এন ঘাতের সমানুপাতিক।
দেখো আবার দেখো কি কোশ্চেনটা, আমি কি জিনিসটা বলছিলাম, কোন বিক্রিয়ার হার ওই সময় উপস্থিত বিক্রিয়কের ঘনমাত্রা রেন ঘাতের সমানুপাতিক। আবার দেখো জিনিসটা দেখো, কোন বিক্রিয়ার হার, এটা হচ্ছে বিক্রিয়ার হার, এই জিনিসটুকু হচ্ছে কি বিক্রিয়ার হার, এই জিনিসটুকু আমরা বলতে পারি বিক্রিয়ার হার। আলাদাভাবে করে লিখে দেই সুবিধা হবে। এটা হচ্ছে তোমাদের বিক্রিয়ার হার। তাহলে বিক্রিয়ার হার ওই সময় উপস্থিত বিক্রিয়কের ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে a - x, তার n ঘাতের সমানুপাতিক। বুঝছো? এটার যদি আমরা একটা সমানুপাতিক ধ্রুবক নেই, তাহলে dx dt ইকুয়াল k ইন্টু a - x টু দি পাওয়ার n। কেটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, কে ইকুয়াল কি সমানুপাতিক ধ্রুবক। তোমরা কি জানো না এগুলা? এই সমানুপাতিক আকারে লিখলে সমানুপাতিকটা উঠে গেলে একটা সমানুপাতিক ধ্রুবক আসে। এগুলো কি আমরা জানি কি জানি না? সবাই জানে, সবাই জানো তো। এখানে দেখো এইখানকার যে কেটা আছে, এই কেটা, এই যে কেটা যে সমানুপাতিক ধ্রুবক, এটাকেই বলে বিক্রিয়ার বেগ ধ্রুবক বা হার ধ্রুবক। বিক্রিয়ার কি ধ্রুবক বলো? বেগ ধ্রুবক বা হার ধ্রুবক। এই বুঝছো? ক্লিয়ার? আর এখানে যে এনটা আছে, এনটাকে বলে বিক্রিয়ার ক্রম, এনটাকে বলে বিক্রিয়ার ক্রম, এনটাকে বলে বিক্রিয়ার ক্রম। আচ্ছা আমাদেরকে বলো, সবাই সবাই একটু বলো বুঝছো কিনা। বলছে কি যে কোন বিক্রিয়ার হার ওই সময় উপস্থিত বিক্রিয়কের ঘনমাত্রা রেন ঘাতের সমানুপাতিক। আসসালামু আলাইকুম স্যার, থিওরি প্র্যাকটিস প্রবলেম কি আলাদা আলাদা ক্ষেত্রে মতো করব, নোট করব? না না, একসাথেই নোট করবা, আমি যেভাবে করে পড়াচ্ছি সিরিয়ালি নোট করবা, আবার বুঝাইলে ভালো হয়। আচ্ছা আরেকবার বুঝাইতে বলতেছি। এই যে দেখো, এই যে উৎপাদ যেই হারে তৈরি হয়েছে, উৎপাদ কিভাবে তৈরি হয়, এটা এটা ডিফারেন্সিয়েশন তো পড়ছই নাকি? ডিফারেন্সিয়েশন তো একটু হইলেও পড়ছো। একটা ক্ষুদ্র যদি আমরা সময়ের জন্য আমি চিন্তা করি, ক্ষুদ্র সময় ডেল টি সময়ে আমরা ডেল এক্স পরিমাণ উৎপাদ তৈরি হয়েছে, তাহলে ডেল এক্স বাই ডেল টি, ডেল এক্স বাই ডেল টি এর মান যদি অনেক ছোট হয়, সেটাকে আমরা কি লিখতে পারি? ডিএক্স বাই ডিটি। এটাকে কি বলতে পারি বলতো? এটাকেই বলতে পারি আমরা হচ্ছে বিক্রিয়ার হার। তাহলে এই যে উৎপাদ যে হারে তৈরি হয় একক টি সময়ে যদি এক্স পরিমাণ উৎপাদ তৈরি হয়, তাহলে আমরা বলতে পারি ডিএক্স বাই ডিটি, ডিএক্স বাই ডিটি সমান, ডিএক্স বাই ডিটি সমানুপাতিক হচ্ছে a - x টু দি পাওয়ার n। তাহলে এটা হচ্ছে বিক্রিয়ার হার ওই সময় উপস্থিত বিক্রিয়কের ঘনমাত্রা, এই সময় উপস্থিত বিক্রিয়কের ঘনমাত্রা কত আছে a - x, সেইটার পাওয়ার টু দি পাওয়ার n এর সমানুপাতিক। তাহলে ইকুয়াল দিলে কি হবে? ইকুয়াল দিলে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে। এই সমানুপাতিক ধ্রুবকটাকে আমরা বলবো বিক্রিয়ার বেগ ধ্রুবক বা হার ধ্রুবক, আর পাওয়ার যে এনটা আছে এটা হচ্ছে বিক্রিয়ার ক্রম। সবাই একটু বলো, সবাই ক্লিয়ার কিনা? সবাই কি বুঝছো? সবাই ক্লিয়ার? সবাই কি বুঝছো? ক্লিয়ার? ওকে ঠিক আছে। তাহলে বিক্রিয়ার ক্রমটা হচ্ছে এনটা, এনটা হচ্ছে বিক্রিয়ার ক্রম, মানে কত ক্রমের বিক্রিয়া। এখন কথা হচ্ছে এইটাকে আরো একভাবে লেখা যায়, এটাকে আরো একভাবে লেখা যায়। এখানে লিখলাম বিক্রিয়ক, দেখো এখানে লিখলাম বিক্রিয়ক, এখানে লিখলাম উৎপাদ, এখানে লিখলাম আমরা টি ইকুয়াল 0 সময় শুরুতে, আর এখানে লিখলাম টি সময় পর। ওকে, এটা আরো একভাবে কিভাবে লেখা যায়?
মনে করলাম বিক্রিয়কের ঘনমাত্রা শুরুতে ছিল সি নট, উৎপাদের ঘনমাত্রা প্রথমে ছিল হচ্ছে সি। ঠিক আছে, বিক্রিয়কের ঘনমাত্রা আমাদের যেটা ছিল সেটা কি সি নট। এই সি নট বিক্রিয়কের ঘনমাত্রা থেকে টি সময় পরে বিক্রিয়কের ঘনমাত্রা হয়েছে সি। তার মানে আমাদের আলটিমেটলি উৎপাদ তৈরি হয়েছে সি নট মাইনাস হচ্ছে সি। উৎপাদ যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে সি নট মাইনাস সি। এভাবে করেও লেখা যায়। আচ্ছা, ওই ব্যাপে লেকচার স্লাইড গুলা দেওয়া হয় না কেন? আচ্ছা, দিয়ে দিব নি। ওকে, ঠিক আছে, ওইটা আমাকে গতকালকে বলেছিল, ওটা আমি দিয়ে দিব, মানে এই উইক থেকে দিয়ে দিব নি। ঠিক আছে, বিক্রিয়কে আবার শুনো, ভালো করে শুনো। আমি যদি বলি বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা ছিল সি নট, উৎপাদ ছিল 0, টি সময় পরে যদি বিক্রিয়কের ঘনমাত্রা সি হয় তাহলে উৎপাদ হবে সি নট মাইনাস সি। কেন? কারণ বিক্রিয়ক মাইনাস এই যে বিক্রিয়কটার যে পার্থক্যটা, অত পরিমাণে উৎপাদ তৈরি হয়েছে। আগে বেশি ছিল, এই বেশি থেকে এটা কমে গেছে, বিক্রিয়কের ঘনমাত্রা তো হ্রাস পায়। এটা লিখতে পারি। এই ক্ষেত্রে বিক্রিয়ার হার লেখার সিস্টেম হচ্ছে, বিক্রিয়ার হার লেখার যেটা সিস্টেম সেটা হচ্ছে বিক্রিয়ক, দেখো বিক্রিয়ক কি হারে হ্রাস পাচ্ছে, বিক্রিয়কের ঘনমাত্রা কি হারে হ্রাস পাচ্ছে কি হারে, তাহলে ডিসি, আমরা ওই যে আগের কথা বলি ডিসি বাই ডিটি, বিক্রিয়কের ঘনমাত্রা কি হারে হ্রাস পাচ্ছে, তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা কি হারে হ্রাস পাচ্ছে, তাহলে ডিসি বাই ডিটি, এইটার মান তো আসবে মাইনাস, সেই জন্য সামনে একটা মাইনাস দিয়ে এটার মানটাকে প্লাস করা হয়। এটা গতদিন বুঝাইছিলাম। সমানুপাতিক ওই সময় উপস্থিত বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে সি, সি এর এন ঘাতের হচ্ছে সমানুপাতিক। এইভাবে করে লেখা যায়। প্র্যাকটিস শিট দিবেন না? দিব প্র্যাকটিস শিটও দিব। ফার্স্ট উইকের পর থেকে এগুলো জিনিসগুলো পাবা, বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এইখানে যেটা দেখতে পাই বিক্রিয়ার হার আর কি, বিক্রিয়ার হার মাইনাস ডিসি বাই ডিটি সমানুপাতিক হচ্ছে সি টু দি পাওয়ার এন। এইখান থেকে তুমি যেটা পাবা মাইনাস ডিসি ডিটি ইকুয়াল হচ্ছে কে সি টু দি পাওয়ার এন। আবার ওই একই কথা, এইখানেও কেটাকে বলবো আমরা বিক্রিয়ার বেগ ধ্রুবক বা হার ধ্রুবক, বেগ ধ্রুবক বা বিক্রিয়ার বেগ বা হার ধ্রুবক। আর এনটাকে বলবো বিক্রিয়ার ক্রম। ঠিক আছে, বুঝছো? কাহিনী এটাই, দুইটা জিনিসই মনে রাখো। আবার একটু সামারি করি। দেখো নরমালি কি হয়, নরমালি আমি তোমাকে বলি, শোনো, এখন একটু ফিজিক্যালি বিষয়টা বোঝার চেষ্টা করো। নরমালি একটা বিক্রিয়া হয়, এখন একটা বিক্রিয়কের ঘনমাত্রা যত বেশি থাকে বিক্রিয়াটা তত দ্রুত গতিতে হইতে থাকে, মানে বিক্রিয়ক তত তাড়াতাড়ি উৎপাদে পরিণত হইতে থাকে, মানে বিক্রিয়কের ঘনমাত্রা যত বেশি হয়, তার মানে বেশিরভাগ বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার ঘনমাত্রা যত বাড়ে বিক্রিয়ার গতি তত বাড়ে, বিক্রিয়ার বেগ তত বাড়তে থাকে। কিন্তু কি হারে বাড়ে এটা সবার ক্ষেত্রে সমান না। কি হারে বাড়ে, মনে করো কোনোটা বাড়তেছে একেবারে জাস্ট নরমাল সমানুপাতিক, তুমি দ্বিগুণ করছো দ্বিগুণ হয়েছে, কিন্তু কোনোটা দ্বিগুণ করছো বেগ 4 গুণ হয়ে গেছে। কিন্তু আরো কিছু কিছু বিক্রিয়া আছে সেটার বিক্রিয়ার যে ঘনমাত্রাটা, বিক্রিয়কের যে ঘনমাত্রাটা, সেইটার ঘনমাত্রা চেঞ্জ করছো কিন্তু বিক্রিয়ার হার চেঞ্জই হয় নাই। অথবা কোনোটা হয় কি, কোনোটা মনে করো 4 গুণ করছো কিন্তু দ্বিগুণ বাড়ছে। তো আলটিমেটলি মানে তুমি বিক্রিয়কের ঘনমাত্রা কত বাড়াবা এর অনুপাতে বিক্রিয়ার হারটা বা বেগটা কি অনুপাতে বাড়বে সেটার যে সম্পর্কটা, সেই সম্পর্কটা নিয়ে আমরা কথা বলতেছি। যে এইটার সম্পর্ক ভিন্ন ভিন্ন টাইপের হইতে পারে। এটা ডিরেক্টলি সমানুপাতিক হইতে পারে, এন এর মান 1 হইলে তাহলে ডিএক্স ডিটি সমানুপাতিক এ মাইনাস এক্স টু দি পাওয়ার 1, মানে জাস্ট বিক্রিয়কের ঘনমাত্রা সমানুপাতিক। হ্যাঁ, বা মাইনাস ডিসি ডিটি সমানুপাতিক সি, এটা বলা যেতে পারে, জাস্ট মানে সমানুপাতিক। এমনও হইতে পারে স্কোয়ারের সমানুপাতিক, হইতে পারে কিউবের সমানুপাতিক, হইতে পারে টু দি পাওয়ার 0, মানে জাস্ট
মানে এটার উপর নির্ভরই করবে না। ঠিক আছে, বুঝছো জিনিসটা, বুঝতে পারছো জিনিসটা এরকম। এটা কি ক্লিয়ার হইছো? বুঝছো কি যে কোনো বিক্রিয়ার হারটা ওই সময় উপস্থিত বিক্রিয়কের ঘনমাত্রার এন ঘাতের সমানুপাতিক। এই এনটাকেই বলি আমরা হচ্ছে বিক্রিয়ার ক্রম, আর কে যে আছে সমানুপাতিক ধ্রুবক, এটাকেই আমরা বলি বেগ ধ্রুবক। এটা কি ক্লিয়ার? কারা কারা ক্লিয়ার হইছো একটু কমেন্ট করো তো তাড়াতাড়ি, কারা কারা ক্লিয়ার হইছো একটু কমেন্ট করো। মাইনাস ডিসিডিটি কেন নিলাম এটা গতদিনই বুঝাইছি। এইটা যখন আমি বিক্রিয়ক দিয়ে লিখবো তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা তো হ্রাস পায়, তাহলে এটার মান মাইনাস। তোমরা দেখো যে বিক্রিয়ক দিয়ে যখন আমরা লিখতেছিলাম, গতকালকে দেখাইছিলাম যে এ প্লাস বি, যখন তুমি বিক্রিয়ক দিয়ে লিখবা যে তখন হারের বেলা তোমাকে দিতে হবে ডেল এ বাই ডেল টি, সামনে একটা মাইনাস দিতে হবে যখন তুমি বিক্রিয়কের জন্য লিখবা। ঠিক আছে, মাইনাস ডেল বি বাই ডেল টি, কিন্তু গত 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 ক্লাসে পড়িয়েছি। আর উৎপাদের জন্য লিখলে প্লাস দিতে হবে ডেল সি বাই ডেল টি আর ডেল ডি বাই ডেল টি। বুঝছো? ক্লিয়ার? ওকে, হ্যাঁ ওকে। বিক্রিয়ার তাহলে বিক্রিয়ার ক্রম কি? বিক্রিয়ার ক্রমটা ওইটাই, এই যে আমি যেই বললাম বিক্রিয়ার ক্রম কাকে বলে, এন কে বিক্রিয়ার ক্রম বলে, এটার আর কোনো সংজ্ঞা নাই। ওকে ঠিক আছে, এখন শোনো, এখন যে কোনো একটা জিনিস যখন ডিফারেন্সিয়েশনে থাকে, ডিফারেন্সিয়েশন থেকে তুমি যদি মেইন মানটা বের করতে চাও, মানে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের যোগ করে মানটা বের করতে হয়, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস যোগ করে মানটা বের করতে হয়, সেটাকেই বলে হচ্ছে ইন্টিগ্রেশন করা। ইন্টিগ্রেশন করা মানে হচ্ছে যোগ 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 করে তুমি টোটাল সমষ্টিটা বের করতেছো। এটা তোমাদের ফার্স্ট পেপারের ম্যাথের ফার্স্ট পেপারে চ্যাপ্টার 10-এ আছে, চ্যাপ্টার 10। তোমরা বেশিরভাগ জনই করো নাই বলছো, তাই না? বেশিরভাগ জনই করো নাই। তো ডিফারেন্সিয়েশনের উল্টাটা হচ্ছে ইন্টিগ্রেশন, নরমালি ডিফারেন্সিয়েশনের উল্টাটা ইন্টিগ্রেশন। তো ডিফারেন্সিয়েশনের ইন্টিগ্রেশনের যেমন কিছু ফর্মুলা আছে, ডিফারেন্সিয়েশনের সেরকম কিছু ফর্মুলা আছে ইন্টিগ্রেশনের। তো ইন্টিগ্রেশন করে এই মানগুলা তোমাকে ইন্টিগ্রেশন করে করে বের করতে হয়। প্রধানত আমাদের 3টা মান আমাদের সিলেবাসের মধ্যে আছে। এন এর মান 0, তখন সেটাকে বলি আমরা শূন্য ক্রমের বিক্রিয়া। এন এর মান 0 হইলে সেটাকে বলি আমরা শূন্য ক্রমের বিক্রিয়া। মানে আমাদের বইগুলোতে আছে 3টা। এন এর মান 1, এটাকে বলি আমরা প্রথম ক্রমের বিক্রিয়া। এন এর মান যখন 2, এটাকে বলি আমরা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। এই 3টা জিনিস আসলে আমাদের পরীক্ষা মানে আমাদের বইয়ের মধ্যে আছে। তার মানে তিনটার জন্য আমাদের 3টা ক্রমের বিক্রিয়া আমাদেরকে শিখতে হবে। এই 3টার জন্য মূলত আমাদের ইন্টিগ্রেশনের যতটুক জিনিস দরকার, যতটুক থিওরি দরকার, মানে খুবই কম জিনিস জানা দরকার, খুব বেশি কিছু না। মানে তোমরা পারবা, তোমরা ইন্টিগ্রেশন যখন করা শুরু করবা দেখবা যে ফার্স্ট দিন যেটা ইন্টিগ্রেশন করছো সেটাই এটা কভার করে। ফার্স্ট দিন যেটা ইন্টিগ্রেশন করছো, ইন্টিগ্রেশনের একটা পার্টে তোমরা যেটা শিখবা সেটা হচ্ছে, কখনো যদি ইন্টিগ্রেশন তোমার দেওয়া থাকে, এটা আরেকটা ইয়েতে দেখাই, ইন্টিগ্রেশনের সাইন এভাবে দেওয়া থাকে, ইন্টিগ্রেশন সাইন x⁴n dx এইভাবে যদি দেওয়া থাকে, এটার ইন্টিগ্রেশন করলে আসে xn+1 ডিভিশন হচ্ছে x⁴n+1 ডিভিশন হচ্ছে n+1। ইন্টিগ্রেশনের ফার্স্ট রুল হচ্ছে এটা। ইন্টিগ্রেশন মানে যোগ করা, সবগুলো জিনিস যোগ যোগ করে মানটা বের করা। ইন্টিগ্রেশন করতে গেলে প্রথম সূত্রই হচ্ছে এটা, এটা তোমার কাজে লাগবে। এটা মানেটা কি? এটা মানে হচ্ছে তোমাকে যদি কখনো দেওয়া হয় x⁵ dx, এটা যদি দেওয়া হয় তাহলে এটার অ্যান্সারটা হবে x⁵ মানে x⁶ বাই হচ্ছে 6। ইন্টিগ্রেশন করলে একটা ধ্রুবক চলে আসে ইন্টিগ্রেশন করলে। কিন্তু ইন্টিগ্রেশনের মধ্যে আরেক টাইপের ইন্টিগ্রেশন আছে যেখানে তোমার লোয়ার লিমিট এবং হায়ার লিমিট দেওয়া থাকবে। মনে করো লোয়ার লিমিট আমি দিলাম হচ্ছে 0, এটার হায়ার লিমিট আমি দিলাম হচ্ছে 1, তখন তোমার আর ধ্রুবক আসবে না, তখন তোমাকে আমাদের এইখানে 0 এখানে 1 বসাইতে হবে। ইন্টিগ্রেশনটা একটু বুঝে নাও, ঠিক আছে?
ওকে, তাহলে দেখো কিরকম অবস্থা দাঁড়াবে। যেই অবস্থাটা দাঁড়াবে সেটা হচ্ছে এক্স এর মান এবার একবার 1 বসাইতে হবে, 1 বসাবো পুরোটাতে, তাহলে 1^6/6। এবার একটা মাইনাস দিতে হবে, এবার এক্স এর মানটা এবার 0 বসাইতে হবে, 0^6/6। তার মানে 1^6 মানে তো 1, 1/6 - 0, তার মানে এটার অ্যান্সার হবে 1/6। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের ফার্স্ট যেই সিস্টেমটা, মানে যারা একেবারে শিখো নাই তাদের জন্য একবারে ভেঙে ভেঙে দেখাচ্ছি। সবাই কি বুঝছো? এটা কি বুঝেছো? ক্লিয়ার হইছো? তোমাকে জানাও এটা কি বুঝছো কিনা, এটা এটা বুঝছো কিনা। দেখো আরেকটা দেখাই। মনে করো ইন্টিগ্রেশন অফ 5 + 9x, আচ্ছা 5 + x দিই আগে, 5 + x টু দি পাওয়ার মনে করো 7 দেয়া আছে, ঠিক আছে। তো এইখানে আবার 0 আর 1 দিলাম, 0 আর 1 দিলাম, তাহলে মানটা কি বের হবে বলো? মানটা কি বের হবে? যেহেতু ইন্টিগ্রেশনের ইয়া না, আমার যতটুকু দরকার ততটুকু পড়াচ্ছি, তাহলে আমাদের মানটা আসবে এরকম যে 5 + x, আগে মানটা লিখে ফেলি, 0, আমাদের আসবে হচ্ছে 5 + x টু দি পাওয়ার 8 বাই আসবে 8, এখানে আসবে কত বলতো? এখানে আসবে 0, এখানে আসবে 1। প্রথমে হায়ার লিমিট বসাইতে হবে, হায়ার লিমিট যদি বসাও, হায়ার লিমিট যদি বসাও তাহলে কি হবে? তাহলে x এর মান 1 বসাও, তাহলে কি আসলো 6, তার মানে 6 টু দি পাওয়ার 8 বাই 8 মাইনাস, এবার লোয়ার লিমিট বসাও 0, 5 + 0 মানে কত? 5, তার মানে 5 টু দি পাওয়ার 8/8, এটা হবে তোমার অ্যান্সার। এই বুঝছো? একটু আমাকে জানাও তাড়াতাড়ি। ডিএক্স দেই নাই, ডিএক্স কই? আচ্ছা ওকে, এটা কি বুঝছো? ওকে ওকে বুঝছো? এই যে 5 + x, ওই যে সূত্র তো, এই যে এটা, এই যে x টু দি পাওয়ার n + 1, তাহলে এখানে 7 থাকলে কি হবে? 7 + 1 মানে কি 8, বাই চলে আসবে এই 8 নিচে, 1 আর 0। এই বুঝছো? হ্যাঁ, মানে 5 + x। আচ্ছা একটা জিনিস আমি বলে নেই, ইন্টিগ্রেশনে কি কাহিনী, সামনে কোনো ধ্রুবক যোগ বা বিয়োগ আকারে থাকলেও সেটাকে তুমি ওইটাই এক্স হিসাবেই তুমি কনসিডার করতে পারবা। ভিতরে যদি কোনো ধ্রুবক যোগ বা বিয়োগ আকারে থাকে, 5 একটা ধ্রুবক যোগ বা বিয়োগ আকারে আছে, কোনো প্রবলেম নাই। মানে এই সূত্রটাকে তুমি এমনও বলতে পারবা, মানে a + x টু দি পাওয়ার n dx, মানে আমরা বলতে পারবো যে a + x টু দি পাওয়ার n + 1 ডিভিশন n + 1, ধ্রুবক যোগ বা বিয়োগ আকারে থাকলে কোনো প্রবলেম নাই। ক্লিয়ার কি ক্লিয়ার না? বুঝছো বুঝছো বুঝছো? ক্লিয়ার হইছো? ওকে ঠিক আছে, ক্লিয়ার। এখন শুনো, হ্যাঁ ধ্রুবক যোগ বা বিয়োগ আকারে থাকলে কোনো প্রবলেম নাই, ধ্রুবকটা যোগ বিয়োগ আকারে কোনো ওকে, বাট মন ভরেনি। আচ্ছা ঠিক আছে ওকে। থার্ড নাম্বার, এরপরে আমি আরেকটু যদি দেই, যদি ধ্রুবক মনে করো আছে, ধ্রুবক তো প্রবলেম করলো না, কিন্তু এখানে যদি 9x থাকে, টু দি পাওয়ার 2 দিয়ে ডিএক্স দেওয়া আছে, মানে স্কোয়ার ডিএক্স দেওয়া আছে, এখানে মনে করো -1 থেকে 2 পর্যন্ত দেয়া আছে, এটা কি বুঝি নাই? কি বুঝো নাই? সূত্র তো ফেলাইলাম, এটা না বুঝার কি আছে? এক্স টু দি পাওয়ার n dx হইলে এক্স টু দি পাওয়ার n + 1, মানে এখানে যেটা মাথায় থাকবে, এটা যে মাথায় থাকবে এটার সাথে n + 1, এই যে 7 + 1 মানে 8, এটাই আবার 8টাই নিচে যাবে। দেখো এটা যেটা মাথায় থাকবে এটা কি 6/6 হয়ে যাবে। বুঝো বুঝো, না বুঝার কিছু নাই। এই যে দেখো, না বুঝার কি আছে? তোমার এইখানে যেটা মাথায় থাকবে, এই আমার তো এটা দেওয়া তাহলে ভুল হইলো, আমার তো এটা দেওয়া তাহলে ভুল হইছে। কেন ভুল হইছে?
কারণ আমি তো ভাবছি আগেরটা বুঝছো, তাহলে কি আগের আরো দিতে হবে। ইন্টিগ্রেশন অফ মনে করো 7 প্লাস এক্স দিয়ে স্কোয়ার আছে, কি করব, শুধু ইন্টিগ্রেশনটা হচ্ছে 7 প্লাস এক্স দিয়ে উপরে আসবে কিউব, বাই আসবে 3। এটা বুঝো নাই, এটা বুঝছো আমরা বলো। এই যে এক্স মানে মানে একটা যদি কোনো কিছু ধ্রুবক যোগ বা বিয়োগ আকারে থাকে এরকে কোনো সমস্যা নাই, তোমার সূত্রই থাকবে, পাওয়ারটা এক যোগ হবে সেইটাই আবার নিচে আসবে। এই বুঝো নাই, এটা না বুঝার কিছু হইলো, এটা বুঝো নাই। ইন্টিগ্রেশন অফ মনে করো, আচ্ছা ডিএক্স দেই নাই, ওকে, ইন্টিগ্রেশন অফ মনে করো এক্স প্লাস মাইনাস মনে করো 9 টু দি পাওয়ার -3 ডিএক্স, এটা কি হবে, জাস্ট তুমি কি করবা, এক্স -9 টু দি পাওয়ার -3 প্লাস 1, -3 প্লাস 1 মানে কি -2, নিচেও -3 প্লাস 1, তার মানে কি হবে এক্স -9 টু দি পাওয়ার -2 ডিভিশন হবে -2। এই বুঝো নাই, ইটস ওকে, ক্লিয়ার। বাস্তব উদাহরণ দিলে ভালো হয়, মানে বাস্তব উদাহরণ নাই এটা, কিসের বাস্তব উদাহরণ, কি বলে, এই কথা ক্লিয়ার, ওকে ঠিক আছে। এখন দেখো, এখন আমার যদি লিমিট বসাইতে হইতো, মনে করো লিমিট বসাইতে হইছে -1 থেকে 2 পর্যন্ত, তাহলে এখানে কি করব, এখানে -1 থেকে 2 দিব। তা লিমিট বসানোর সিস্টেম কি, প্রথমে 2 বসাইতে হবে, এই যে 2টা বসাইতে হবে, 2 যদি বসাও তাহলে 7 আর 2 যোগ করলে কত হয়, 7 আর 2 এ 9, তাহলে 9 কিউব বাই 3 মাইনাস, এবার -1 বসাইতে হবে, এক্স এর মান -1 বসাইলে কি হয় 6 টু দি পাওয়ার 3/3, বুঝছো। এখানে কি হবে, এখানে যদি তুমি লিমিট বসাও, লিমিট বসাইলে যেটা আসবে মনে করো 0 আর 1 বসাইলা, তাহলে একবার তুমি 1 বসাবা, মাইনাস হচ্ছে মানে প্রথমে তুমি কি বসাবা বলো, প্রথমে তুমি কি বসাবা, প্রথমে তুমি হায়ার লিমিট বসাবা, মাইনাস দিবা তুমি লোয়ার লিমিট। সবাই ক্লিয়ার, বুঝছো, ওকে, অল ক্লিয়ার, ভেরি গুড, সুন্দর। এইবার আসো, এবার আরেকটা জিনিস শিখো, মানে আমি তোমার ইন্টিগ্রেশনের সামান্য জিনিসগুলো শিখাই দিচ্ছি, ভালো লাগবে, ইন্টিগ্রেশনের সামান্য জিনিস শিখলে ভালো লাগবে। এইবার যদি তোমার ধ্রুবক যোগ বা বিয়োগ আকারে না থেকে, যোগ বা বিয়োগ আকারে না থেকে তোমার কি আকারে থাকবে, তোমার যদি গুণ বা ভাগ আকারে থাকে, মনে করো তোমার আসছে 7 প্লাস 9x দিয়ে পাওয়ার দিল মনে করো স্কোয়ার, এটা দিল। সহজ উপায় হচ্ছে আমি এইটুকের বিষয়, এইটুকটাকে এক্স ধরতে পারবো, এটা একটা শর্টকাট বলে দিচ্ছি, এটাকে তুমি এক্স ধরতে পারবা, সমস্যা নাই, কারণ এখানে এক্স সম্বলিত পদ সামথিং যোগ আকারে আছে আর একটা সহগ গুণ আকারে আছে, কোনো সমস্যা নাই। নিয়ম হবে এই যে 7 প্লাস 9x দিয়ে তুমি কিউব দিবা, নিচে একটা 3 দিবা, দিছো তো, এই যে উপরে 3 মানে 1 প্লাস নিচে 2 প্লাস 1 দিছো, যেই সহগটা আছে সেই সহগটা আবার ভাগ করে দিবা। নিয়মটা হচ্ছে যেই সহগটা গুণ বা ভাগ আকারে থাকবে, যেই জিনিসটা থাকবে এর সাথে, এক্স এর সাথে যেই জিনিসটা থাকবে, যে সহগটা থাকবে সেটা দিয়ে ভাগ করে দিতে হবে, এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে সহগটা। যদিও এটা ভেঙে ভেঙে করা যায়, ভেঙে ভেঙে করাবে তুমি ম্যাথে, যদি ভেঙে ভেঙে করায় তাহলে তখন শিখিও কেমনে, কিন্তু নিয়মটা শিখে নাও। এইটা যদি এক্স এর সাথে যে সহগটা থাকবে সেই সহগ দিয়ে তোমার ভাগ হয়ে যাবে, এই কথা কি বুঝছো, কথা কি বুঝলা, যদি গুণ বা ভাগ আকারে থাকে সেই সহগটা দিয়ে তোমার ভাগ হয়ে যাবে। আচ্ছা, এইটার বিষয়টা হচ্ছে যদি এখানে লিমিট দেওয়া না থাকে তাহলে কিন্তু একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আছে, মানে কনস্ট্যান্ট আসে, সেটা বিষয় আলাদা, সেটা নিয়ে আমরা কাজ করতেছি না। আমাদের এখন আমাদের লিমিট সম্পর্কে, লিমিট দেওয়া থাকবে, এগুলোই আসলে আমাদেরকে করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, তাহলে বলো দেখি, আমাদের যদি থাকতো 7 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস মনে করো 2 দেওয়া আছে, এটা ডিএক্স দেওয়া আছে, তাহলে কি হবে, তাহলে কি হবে বলো তো, কি করবা, কি করবা, 7 মাইনাস এক্স মানে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, আমি এইটাকে এক্স কনসিডার করতে পারবো,
তার মানে কি করব 7 মাইনাস এক্স টু দি পাওয়ার -2 + 1 ডিভিশন -2 + 1। কাহিনী কি শেষ? কাহিনী কি শেষ? এটাই কি অ্যান্সার? একটু আমাকে বলো তো, এটাই কি অ্যান্সার? মানে প্লাস সি তো আছে, এটাই কি অ্যান্সার নাকি আরো কোনো কিছু বাদ গেছে? মানে আমাদের কি এটাই অ্যান্সার হইলো 7 মাইনাস এক্স টু দি পাওয়ার -1 ডিভিশন -1, এটাই কি অ্যান্সার হইলো? এটাই কি অ্যান্সার হইলো? না, কেন না? কারণ এক্স এর সামনে মাইনাস আছে, তার মানে কি এর সহগ কি -1, তার মানে আরেকটা -1 দ্বারা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে বলো তো, +1 হয়ে যাবে। 7 মাইনাস এক্স টু দি পাওয়ার -1 হবে। বুঝছো কি বুঝো নাই? -1 দ্বারা নিচে আরেকটা গুণ হবে, কথা কি বুঝছো? এইটা তো -2 + 1 করলে -1 একটা আসে, কিন্তু এইখানে যেহেতু মাইনাস এক্স আছে, তার মানে এক্স এর সাথে সহগ তো -1 আছে, মাইনাস দিয়ে ভাগ হয়ে যাবে। বুঝছো? ক্লিয়ার? বুঝছো? ক্লিয়ার হইছো? ক্লিয়ার? আমি তো তোমাদের ইন্টিগ্রেশন মোটামুটি চ্যাপ্টার 1 শিখাই ফেলতেছি, শুধু সূত্রগুলো জানতে হবে। মোটামুটি তোমাদের অনেকটুকু শিখে ফেলছো। আর একটা জিনিস শুধু জানো, আর একটা জিনিস জানো, যদি 1/x এর ইন্টিগ্রেশন করতে হয় তাহলে আসে হচ্ছে ln x। মানে ইন্টিগ্রেশন আসলে ডিফারেন্সিয়েশনের উল্টা। আচ্ছা, প্লাস সি দিয়ে কই দিয়ে আসলো? আচ্ছা, মানে প্লাস সি কই থেকে আসলো? আচ্ছা, তোমরা ডিফারেন্সিয়েশন শিখছো? ডিফারেন্সিয়েশন শিখছো? বলো, ডিফারেন্সিয়েশন শিখছো? তোমরা আমাকে বলো তো, ডিফারেন্সিয়েশন শিখছো? ইয়েস অর নো? ডিফারেন্সিয়েশন শিখছো কিনা? ইয়েস অর নো? মানে তাহলে মানে একটু বলা যাইতে পারে, যদি ডিফারেন্সিয়েশন শিখে থাকো তাহলে একটু বলা যাইতে পারে কই থেকে আসলো কি, তাহলে একটু বলা যেতে পারে। দেখো কাহিনী দেখো, মনে করো x টু দি পাওয়ার 5 এটার ইন্টিগ্রেশন করলে অ্যাকচুয়ালি আসে x টু দি পাওয়ার 5 + 1 মানে 6 ভাগ হচ্ছে 6, x টু দি পাওয়ার 6 ভাগ 6 প্লাস হচ্ছে c। তুমি যদি বলো সি কই থেকে আসলো, সি কই থেকে আসলো, আচ্ছা একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের উল্টা হচ্ছে ডিফারেন্সিয়েশন। ভালো করে দেখো, x টু দি পাওয়ার 6/6 এইটার তুমি যদি ডিফারেন্সিয়েশন করো d dx অফ x টু দি পাওয়ার 6/6, ধরো এটার তুমি ডিফারেন্সিয়েশন করতেছো, ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা হলো d dx অফ x টু দি পাওয়ার n এর ফর্মুলা হচ্ছে n x টু দি পাওয়ার n - 1, ডিফারেন্সিয়েশনের ফর্মুলা। ডিফারেন্সিয়েশন করতে গেলে যেইটা মানে কনস্ট্যান্ট আছে সেটা সামনে নিয়ে আসলাম, x টু দি পাওয়ার 6 এর ডিফারেন্সিয়েশন করলে হবে 6 x টু দি পাওয়ার 6 - 1 মানে 5, 6 কাটা গেল, তাহলে থাকে x টু দি পাওয়ার 5। তাহলে দেখো এইটার ডিফারেন্সিয়েশন করলে তোমার আসছে x টু দি পাওয়ার 5, কথা কি বুঝছো? একটু একটু আমাকে বলো, এইটার ডিফারেন্সিয়েশন করলে আসছে হচ্ছে, এই যে দেখো এই জিনিসের ডিফারেন্সিয়েশন করলে কিন্তু x টু দি পাওয়ার 5 আসছে, আসছে না? আসছে তো? এই যে দেখো এর ডিফারেন্সিয়েশন করলে x টু দি পাওয়ার 5 আসছে না? ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন পরস্পর উল্টা। এখন কাহিনী হচ্ছে, যদি তুমি ডিফারেন্সিয়েশনটা x টু দি পাওয়ার 6/6 প্লাস একটা যে কোনো কনস্ট্যান্ট মান, মনে করো কনস্ট্যান্ট একটা মান আমি নিছি 100, এরও যদি তুমি ডিফারেন্সিয়েশন করতা, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে 0 আসে। এখানে 1 থাকলেও 0 আসতো, 2 থাকলেও 0 আসতো, 0 থাকলেও 0 আসতো, 100 থাকলেও 0 আসতো, যতই থাকুক এটা 0ই আসবে। এরও কিন্তু তুমি ডিফারেন্সিয়েশন করলে x টু দি পাওয়ার 5ই পাবা, কারণ এইটুক তো 0, এইটুক x টু দি পাওয়ার 5। তার মানে তোমার x টু দি পাওয়ার 5 এর, এই যে দেখো এই যে x টু দি পাওয়ার 5 যে তুমি মানে ইন্টিগ্রেশন করতেছো, সেটার যে মানে সেটার যে মানটা আসবে সেইটা এখানে 0 হইতে পারে, 1ও হইতে পারে, 2ও হইতে পারে, যাই নাও না কেন এই ডিফারেন্সিয়েশন করলে তুমি এটা পাবা। এই কথা কি বুঝছো? এই জন্য প্লাস সি নেওয়া হয়। যে কোনো এটা যে তুমি সি নিছো এইটার উপরে আসলে কিছু ডিপেন্ড করতেছে না, মানে এই সিটার ডিফারেন্সিয়েশন করলে তো 0 আসে, সেইটা সেই সি এর মান 0 হইলেও হবে, সি এর মান 1 হইলেও হবে, সি এর মান 2 হইলেও হবে। সেই জন্য এই সি গুলো আসে আর কি, এক্সট্রা একটা সি আসে, কনস্ট্যান্ট একটা আসে, মানে কনস্ট্যান্ট এরিয়া। কথা কি বুঝছো? আচ্ছা যাই হোক, এইটা ম্যাথে পড়বা, ম্যাথে পড়বা। কাহিনী 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 আমার যতটুকু দরকার অতটুকু আমরা আসলে করি, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এখন দেখো, এখন দেখো এইবার এইবার যদি আমরা 1/x dx এটা যদি করি, হ্যাঁ 1/x dx এটা যদি আমরা করি, dx/x এটার নাম, এটা dx/x বলতে পারি।
এটা সূত্র, মানে এইটা বা হচ্ছে এভাবে যখন আমরা লিখি ডিএক্স বাই এক্স, এটা সূত্র হচ্ছে লন এক্স, কারণ লন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে তুমি 1/x পাবা। লন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে যেহেতু 1/x পাওয়া যায়, তাই 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে লন এক্স। শেষ, আমাদের কাজ শেষ। চলে আসো কেমিস্ট্রিতে, কাজ শেষ, আর কিছু নাই কিন্তু। আচ্ছা, মানে এই জিনিসটা কিন্তু মাথায় রাখো, এখানেও কিন্তু ওই জিনিসটা প্রযোজ্য। আমি যদি বলি যে 7 প্লাস এখানে আছে মনে করো 6x, এটা আছে, আমরা কিন্তু এইটাকেও কি হিসাবে ধরতে পারবো বলো? এটাকে x হিসাবে ধরতে পারবো, কিন্তু সিস্টেমটা জানি কি, সিস্টেম কি, এটাকে যদি 1/x বলি তাহলে অ্যান্সার কি হবে? লন এক্স। লন এক্স মানে হচ্ছে এটা, কিন্তু এক্স এর সাথে যে সহগটা আছে 6 দিয়ে তোমার ভাগ হয়ে যাবে। বুঝছো কিনা একটু আমাকে জানাও। এই যে এক্স এর সাথে সহগটা দিয়ে কিন্তু ভাগ হয়ে যাবে, এই কথা কি বুঝছো? মানে কাহিনী কিন্তু আগেরটার মতোই, মানে এক্স এর সাথে কোনো কিছু যদি সহগ গুণ বা ভাগ আকারে থাকে, সেটা কিন্তু সহগটা দিয়ে ভাগ হয়ে যাবে, 1/6 আসবে। বুঝছো? ক্লিয়ার? সবাই বলো ক্লিয়ার কিনা, বুঝছো? বুঝছো? 7 প্লাস এক্স থাকলে কিন্তু ভাগ হইতো না, খেলা খতম। এখন আপনারা সবাই পারবেন, নিজেরা তোমরা সব পারবা, দেখো দেখো নিজেরাই পারবা। এইবার আমাদের খেলা শুরু হবে। কি খেলা শুরু হবে? দেখো, আমরা বলবো শূন্য ক্রমের বিক্রিয়া। শূন্য ক্রমের বিক্রিয়া, ঠিক আছে? বলবো আমরা শূন্য ক্রমের বিক্রিয়া। প্রথমে আমাদেরকে একটা জিনিস এই জায়গায় আমরা দিয়ে রাখবো, এই জিনিসটা, যেই জিনিসটা আমরা প্রথমে করেছি, এখন একটু সুন্দর করে আমরা এটা দিয়ে রাখবো। সেটা কি? এটা t = 0 সময়ে আর t = t সময়, মানে t সময় পরে, আর এটা ছিল বিক্রিয়ক, আর এটা হচ্ছে উৎপাদ। ঠিক আছে, এটা দিব। ওকে, দেখো এখন খেয়াল করো, আমরা দুই নিয়মে করতে পারি জিনিসটা, দুই নিয়মে করতে পারি। একটা হচ্ছে বিক্রিয়ক এ ছিল, উৎপাদ 0, টি সময় পরে উৎপাদ হইছে এক্স, বিক্রিয়ক হইছে a - x। আমরা বলছিলাম যে আমাদের একটা সূত্র বলছিল dx dt সমানুপাতিক ওই সময় উপস্থিত বিক্রিয়কের n ঘাতের সমানুপাতিক, n ঘাতের সমানুপাতিক। যেহেতু আমাদের শূন্য ক্রমের বিক্রিয়া, এটা দিয়ে লিখি, যেহেতু শূন্য ক্রমের ক্ষেত্রে n = 0, তার মানে dx dt সমানুপাতিক a - x⁻0। তার মানে dx dt এটা সমানুপাতিক ধ্রুবক k a - x⁻0, কোনো কিছুর পাওয়ার 0 মানে কত? 1। তাহলে dx dt এর মান হচ্ছে k, dx dt এর মান হবে k, মানে ইকুয়াল দিলে কি সমানুপাতিক ধ্রুবক k আছে, কোনো কিছুর পাওয়ার 0 মানে তো 1, তার মানে এইটুকের মান 1, তাহলে শুধু k থাকলো। এখন আমরা এখান থেকে লিখতে পারি dx সমান হচ্ছে k dt। এই পর্যন্ত আসার পরে আমরা ইন্টিগ্রেশন করব। দেখো ইন্টিগ্রেশন কিভাবে করে করতে হয়, এরপরে আসার পরে ইন্টিগ্রেশন করতে হয় তোমার জানা কোনো সিচুয়েশন নিয়ে, তোমাকে ইন্টিগ্রেশন করতে হয়। জানা সিচুয়েশন কি? দেখো ভালো করে খেয়াল করো, এটা প্রত্যেকটারই একই ফরম্যাটে, একই সিস্টেম।
মানে সবগুলো করারই একই সিস্টেম, তোমরা নিজে নিজেই করতে পারবা, সেই সিস্টেম আমি বলে দিচ্ছি। দেখো যেহেতু এটা ডিফারেন্সিয়েট আকারে আছে, এটার মান বের করতে হলে এর ইন্টিগ্রেশন করা লাগবে। ডিএক্স এর আমাকে ইন্টিগ্রেশন করব, আর এখানে আমরা কে ডিটি এর ইন্টিগ্রেশন করব। এইবার আমরা চিন্তা করব টি এর মান যখন 0, দেখো টি এর মান যখন 0, ভালো করে শোনো, যখন টি এর মান 0 তখন এক্স এর মান কত? এক্স মানে হচ্ছে উৎপাদ, এই যে ডিএক্স মানে কিন্তু এটা উৎপাদ, উৎপাদের মান কত? এই যে টি এর মান যখন 0 তখন উৎপাদ ছিল 0 ছিল। টি সময় পরে, এই যে টি সময় পরে উৎপাদের মান কত হয়েছে? এক্স। টি সময় পরে উৎপাদের মান কত হয়েছে? এক্স। মানে এই জায়গায় যেহেতু ডিএক্স আছে, এই জায়গায় আমরা উৎপাদের মানগুলা দিব, আর এই জায়গায় যেহেতু টি আছে, এখানে টাইমের মান দিব। টাইম যখন 0 উৎপাদ ছিল 0, টাইম যখন টি তখন উৎপাদ হইছে এক্স। এখন তুমি ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করলে কি পাবা? ডিএক্স এর ইন্টিগ্রেশন, ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে এক্স পাবা। আচ্ছা ডিএক্স এর ইন্টিগ্রেশন শিখাই নাই যদি বলো, মানে ডিএক্স মানে কি আসলে? ডিএক্স মানে হচ্ছে কিছু নাই, মানে এক্স টু দি পাওয়ার 0 চিন্তা করতে পারে, এক্স টু দি পাওয়ার 0 ডিএক্স। তার মানে সূত্র ফেলায় দাও, এক্স টু দি পাওয়ার 0 প্লাস 1 মানে কি? এক্স টু দি পাওয়ার 1/1 মানে এক্স আসতেছে। ঠিক আছে, ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে আসবে এক্স, ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে আসবে এক্স। সেরকম এখানে আমাদেরকে এখন লিমিট বসাইতে হবে, নিচে 0 উপরে এক্স সমান, এখানে কে, কে তো হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা সবসময় বাইরে চলে আসবে, কনস্ট্যান্ট বাইরে। ডিটি এর ইন্টিগ্রেশন করলে আসবে টি, আর 0 থেকে টি পর্যন্ত ইন্টিগ্রেশন। এখন ভ্যালু বসাবা, ভ্যালু কেমনে জানি বসায়? প্রথমে আপার লিমিট এক্স বসাইলে তো এক্সই মাইনাস, এবার লোয়ার লিমিট 0 বসাইলে 0 ইকুয়াল কে, প্রথমে আপার লিমিট টি বসাইলে টি, 0 বসাইলে 0। তার মানে এখান থেকে তুমি পাচ্ছ এক্স ইকুয়াল হচ্ছে কেটি, এক্স ইকুয়াল কেটি। এখান থেকে তুমি জাস্ট কে এর মানটা বের করে রাখবা, কে ইকুয়াল আস্তে আস্তে আমাদের এক্স বাই টি। এইটাকেই আমরা বলি শূন্য ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক বা বেগ ধ্রুবকের সমীকরণ। দেখো শূন্য ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক বা বেগ ধ্রুবকের সমীকরণ, এটা সি দিয়েও করা যাইতো, আমি এক্স দিয়ে করাইলাম। দেখো ভালো করে দেখো, খেয়াল করো, ভালো করে খেয়াল করো, কিছুই করি নাই, জাস্ট ক্যালকুলেশন। টু দি পাওয়ার 0, 0 মানে 1, এটা তারপর ইন্টিগ্রেশন করছি, 0 থেকে এক্স পর্যন্ত, 0 থেকে এটা টি পর্যন্ত। ঠিক আছে, বুঝছো? আচ্ছা যদি আমাদের সেম টু সেম কোশ্চেন হইতো, শুধুমাত্র আমরা যদি বলতাম যে শূন্য ক্রমের জায়গায় আমি যদি এখানে প্রথম ক্রম লিখতাম, কি লিখতাম বলতো? প্রথম ক্রমের বিক্রিয়া যদি লিখি, প্রথম ক্রমের বিক্রিয়া, প্রথম, দেখো ভালো করে দেখো, প্রথম ক্রম, তাহলে কি চেঞ্জ হইতো? তাহলে এখানে কি প্রথম ক্রম হইতো না? অনেক কিছুই চেঞ্জ হইতো। আমি জাস্ট প্রথমে কয়েকটা জিনিস আগে লিখে দিই, হ্যাঁ এগুলো দরকার নাই। আচ্ছা লাগবে না এসব, ওকে। আসো শূন্য ক্রমের বিক্রিয়া থেকে আমরা প্রথম ক্রমের বিক্রিয়ায় যাই। প্রথম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে দেখো প্রথম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে এন এর মান কি হবে? 1 হবে। তার মানে এটা টু দি পাওয়ার 1 হবে, তার মানে এটা টু দি পাওয়ার 1 মানে কি? এটাই 1 মানে তো এটাই। এইবার আমি যদি এরকম করি, এক্স গুলাকে এক পাশে আনি, ডিএক্স বাই এ মাইনাস এক্স, এটাকে এই পাশে নিয়ে আসলাম, ইকুয়াল যদি কে ডিটি করি, এবং আগের মতো যদি আমি ইন্টিগ্রেশন করি, সেম আগের মতো যদি ইন্টিগ্রেশন করি, কিভাবে ইন্টিগ্রেশন করব? ডিএক্স বাই এ মাইনাস এক্স ইকুয়াল আছে কে ডিটি, এটার ইন্টিগ্রেশন করব। আবার ওই একই কথা, যখন টি এর মান 0 তখন এক্স এর মান 0, যখন টি এর মান টি সময় পরে উৎপাদের মান হচ্ছে এক্স। এইবার বলো তো কোন সূত্র পড়বে?
ডিএক্স বাই এ মাইনাস এক্স আছে, কি হবে, কি কোন সূত্র? এক্স এর সূত্র, এই এক্স টু দি পাওয়ার এন এর সূত্র নাকি লন এক্স, কোনটা কোনটা হবে? 1/x dx, এটা কি হবে, এটা কি সূত্র বলো, এটা বলো, এটা কিসের সূত্র, এটা কি, এটা কি নরমাল সূত্র নাকি লন এক্স এর ফর্মুলা, কোনটা বলো 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 পোলাপাইন বলো, কি ফর্মুলা? লনের ফর্মুলাটা, তাহলে লনের ফর্মুলা, তাহলে এটা হবে হচ্ছে লন এ মাইনাস এক্স, এই লন এ মাইনাস এক্স, কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে, একটা -1 দ্বারা ভাগ হবে, -1 দ্বারা ভাগ মানে কি, সামনে একটা মাইনাস চলে আসবে না, -1 দ্বারা ভাগ করলে তো সামনে একটা মাইনাস, তাহলে এখানে কি থাকবে, 0 থেকে এক্স পর্যন্ত, আর এই পাশে কি থাকবে, কে টি 0 থেকে টি পর্যন্ত, এটা বুঝছো? এখন বলো, এখন আমরা যদি বলি এক্স যদি বসাই, এক্স বসাইলে এই যে এক্স এর জায়গায় তো এক্স বসাবো, তাহলে তো ওইটাই থাকলো মাইনাস লন এ মাইনাস এক্স, এটাই থাকলো মাইনাস, এবার যদি 0 বসাই, এক্স এর জায়গায় যদি 0 বসাই, এই যে দেখো এক্স এর জায়গায় যদি 0 বসাই, তাহলে মাইনাস লন এ থাকে, তাহলে এখানে থাকে মাইনাস লন এ, এটা থাকে, দেখো এক্স এর জায়গায় এক্স বসাইলে তো এইটাই, কিন্তু এক্স এর এবার এক্স এর জায়গায় যদি 0 বসাই, এক্স এর জায়গায় বসাইতে হবে তো, এক্স এর জায়গায় এই -1 দ্বারা ভাগ কেন, এই যে বলছে -1 দ্বারা ভাগ কেন, এই যে এই কারণে কোনো একটা যদি সহগ থাকে, এক্স এর সাথে সহগ থাকে, সেই সহগ দিয়ে ভাগ করে দিতে হয়, মাইনাস এক্স মানে কি, সহগ কত আছে, -1 না, এই যে দেখো মাইনাস এক্স মানে কি, সহগ কি আছে, -1, -1 দ্বারা সেই জন্য ভাগ থাকবে, প্রমাণ লাগবে ভাইয়া, প্রমাণটা অবশ্যই জেনে রাখবা, প্রমাণটা অবশ্যই জানায় রাখবা, তবে প্রমাণটা পরবর্তীতে ভুলে গেলে খুব বেশি কাজে, মানে খুব বেশি সমস্যা নাই, প্রমাণ পরীক্ষায় খুব বেশি পরিমাণে আসে না, দুই একটা তোমাদের কলেজের পরীক্ষায় আসতে পারে, আমরা ইয়াতে তোমার এইচএসসি পরীক্ষায় বা অ্যাডমিশনে খুব বেশি পরিমাণ আসে না, তবে বেসিকটা জানা থাকলে সুবিধা, কিছু সমস্যা মানে তুমি ফেস করবা যদি প্রমাণ না জানো, অ্যাডমিশনে যে কিছু সমস্যা ফেস করবা, প্রমাণ তো খুবই সহজ, কিছুই না, খুবই সহজ, তুমি জাস্ট ইন্টিগ্রেশনটা জানো না জন্য হয়তো একটু কঠিন লাগতেছে, যে এক্স এর মান এক্স বসাই দিলা, এটা এক্স এর মান 0 বসায় দাও, তাহলে মাইনাস লন এ থাকলো, ইকুয়াল হচ্ছে কে টি, মানে টি এর মান টি বসাইলে, 0 বসাইলে তো 0 আউট হয়ে যাচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি থাকতেছে লন মাইনাস লন এ মাইনাস এক্স, এখানে মাইনাসে প্লাস লন এ, ইকুয়াল হচ্ছে কে টি, এখানে যদি একটা লন কমন নাও, দুইটা লন থেকে একটা লন কমন নাও, তাহলে লন এ মাইনাস এইটা, মাইনাস থাকলে তোমার একটা লন নিলে কি হবে, ভাগ হয়ে যাবে, এ ভাগ এ মাইনাস এক্স হয়ে যাবে, ইকুয়াল থাকবে কে টি, এখান থেকে কে এর মান তুমি লিখতে পারো 1/t লন এ বাই এ মাইনাস এক্স, এটা হচ্ছে তোমার প্রথম ক্রম বিক্রিয়ার হার্ডুর্বকের সমীকরণ, পৃথিবীতে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া, পৃথিবীর সবচেয়ে বেশি পরিমাণে যে বিক্রিয়াটা আছে সেটাই হচ্ছে প্রথম ক্রমের বিক্রিয়া, সবচেয়ে বেশি পরিমাণে আছে যেটা, বুঝছো, সবচেয়ে বেশি পরিমাণে যেটা থাকে সেটাই হচ্ছে প্রথম ক্রমের বিক্রিয়া। লাস্টের লাইনটা বুঝলাম না, কোনটা লাস্টের লাইন, মানে মানে তোমরা কি লন লগের প্রপার্টিজ পারো না, এই বলা পয়েন্ট, এই যে লন 5 মাইনাস যদি লন 3 থাকে, তাহলে লন অফ 5/3, এটা জানো না, হ্যাঁ এটা জানো না, ওই যে একটা লন নিলে কি, ওই যে লগ আর লনের যে ক্রাইটেরিয়া, তাহলে তাহলে কি হইলো, এই দুটা লন থেকে একটা লন নিছি, তাহলে লন এ মাইনাস লন এ মাইনাস এক্স, তাহলে লন এ বাই এ মাইনাস এক্স হবে না, কথা কি বুঝছো, একটা লন নিলে, বুঝছো, ক্লিয়ার, ক্লিয়ার হইছো, ওকে ঠিক আছে, এবার দেখো আল্লাহর ওয়াস্তে, এবার এবার আমরা আরো একটা করি, এটাকে আমরা আরেকটা দেই, এবার আমরা বলবো দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, এবার বলবো আমরা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, এগুলো দরকার নাই আমাদের, দ্বিতীয় ক্রমের বিক্রিয়া এবার যদি দেখতে চাই তাহলে কিভাবে করে করব বলো,
এখানে প্রথম ক্রম লিখি নাই, লিখছি, এটা ছিল শূন্য ক্রম। হ্যাঁ, এটা হচ্ছে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। সবচেয়ে মজার ব্যাপার আমি তোমাকে বলি, প্রথম ক্রমের বিক্রিয়া যে আছে না, এই জিনিসটা তোমার ফিজিক্স সেকেন্ড পেপারে কাজে লাগবে। ফিজিক্স যখন পড়বা তখন আমাকে বলবা তোমরা যে আরে আমরা তো শিখে চলে আসছি পরমাণু অধ্যায়ে, ফিজিক্সের সেকেন্ড পেপারে পরমাণু অধ্যায়, সেম জিনিস কাজে লাগবে। তেজস্ক্রিয়তার অঙ্কগুলো আছে, তেজস্ক্রিয়তার অঙ্কগুলো সেম, এই ধারণা থাকলে সব পারবা তেজস্ক্রিয়তার অঙ্ক। ঠিক আছে, একই জিনিস, একই জিনিস ওইখানে আছে। ওকে, দেখো এখন খেয়াল করো, এইবার আমরা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া পড়ব। দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার জন্য, দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার জন্য এন এর মান কত? এন এর মান হবে 2। আবার বুঝাই দিব, সমস্যা নাই, এন এর মান হবে 2। সবচেয়ে মজার ব্যাপার যে আমরা যেগুলো করতেছি এগুলো করে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো হচ্ছে, তখন মানে তারপরে দেখবা যে এগুলো অঙ্ক যখন আসবে কত ইজিলি তোমরা করতে পারবা। হ্যাঁ, খালি কয়েকটা জিনিস মাথায় রাখবা তাহলেই হয়ে যাবে, সমস্যা নাই। তার মানে এন এর মান হয়ে যাবে 2, এন এর মান এখানে 2 দিলা। এইবার এক্স এর টার্মগুলোকে এক পাশে আনলাম, ডিএক্স এ মাইনাস এক্স ডি স্কোয়ার ইকুয়াল আসলো কে ডিটি। এইবার আগের মতো ইন্টিগ্রেশন করব, তার মানে ইন্টিগ্রেশন করব ডিএক্স বাই এ মাইনাস এক্স ডি স্কোয়ার ইকুয়াল হচ্ছে কে ডিটি, এটার ইন্টিগ্রেশন করব। লিমিট আগের মতোই, টি এর লিমিট হচ্ছে 0 হইলে টি, আর যখন টি ইকুয়াল 0 তখন এক্স এর মান 0, যখন টি এর মান টি তখন এক্স এর মান এক্স। এবার ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করলে কি হবে বলো? ইন্টিগ্রেশন করলে আমাদের মানগুলো কি আসবে? এইটা তো কি এ মাইনাস এক্স টু দি পাওয়ার -2, এ মাইনাস এক্স টু দি পাওয়ার কি বলতো -2, এটা এটা ডিএক্স, মানে এটার ইন্টিগ্রেশন তো নাকি, একটু ভেঙে দিলাম আর কি। আর এখানে হচ্ছে কে ডিটির ইন্টিগ্রেশন, তাই তো, মানে 0 থেকে টি পর্যন্ত, 0 থেকে এক্স পর্যন্ত, এরকম। তো এখন কাহিনী যেটা, সেটা হচ্ছে এ মাইনাস এক্স টু দি পাওয়ার -2 + 1 মানে -1, ডিভিশন -2 + 1 মানে -1, তাই না? লিমিট কি 0 থেকে এক্স পর্যন্ত ইকুয়াল ডিটির ইন্টিগ্রেশন করলে টি কি পর্যন্ত, 0 থেকে টি পর্যন্ত। তাহলে দেখো, তাহলে এখন দেখো এইটা যে -2 + 1 হইছে, এবার আমারে বলো এই জায়গাটাতে এই যে -2 + 1, এখানেও -2 + 1, এইখানে যে এক্স এর সামনে সহগ -1 আছে, এই -1 দিয়ে ভাগ হবে কি হবে না? হবে। এই -1 দিয়ে কি ভাগ হবে কি হবে না? হবে না, হবে। ওই যে এক্স এর সহগ যে -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হইলো। তার মানে অ্যাকচুয়ালি যেটা আসলো এ মাইনাস এক্স টু দি পাওয়ার, সরি এখানে লিমিট হচ্ছে 0 থেকে এক্স পর্যন্ত, আর এখানে আসতেছে হচ্ছে কেটি -0 মানে তো কেটি। আরে কি হলো, এটা কি লিখলাম? আচ্ছা এখন দেখো, এটা তো এ মাইনাস এক্স টু দি পাওয়ার -1, এটা তো মাইনাসে মাইনাসে প্লাস, এ মাইনাস এক্স টু দি পাওয়ার -1 মানে কি 1/a মাইনাস এক্স। এবার লিমিট হচ্ছে কি 0 থেকে এক্স পর্যন্ত, এখানে আসতেছে কেটি। এইবার এক্স এর মান এক্স বসায় দাও, তাহলে 1/a মাইনাস এক্স মাইনাস, এইবার এক্স এর মান 0 বসায় দাও, তাহলে 1/a ইকুয়াল আসবে কেটি। ঠিক আছে, এখান থেকে তুমি যদি কে এর মান পাইতে চাও তাহলে 1/t, এখন লসাগু করো 1 মাইনাস এক্স ইন্টু এ, মানে এ ইন্টু এ মাইনাস এক্স, তাহলে আসতেছে, তাহলে এটাকে এটা দ্বারা ভাগ করলে থাকে এ, এ মাইনাস, এটা মাইনাস আসতেছে হচ্ছে এ, আর প্লাস আসতেছে এক্স। তার মানে তোমার এইখান থেকে শেষ পর্যন্ত কে ইকুয়াল দাঁড়াইলো 1/t x/a ইন্টু এ মাইনাস এক্স। দেখো এটা হচ্ছে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ। অঙ্ক অঙ্ক বুঝছো কি? মানে এখানে ব্যাপারটা কি, শুধু ইন্টিগ্রেশন, শুধু ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন করতে পারলে মানে তোমার লিমিট তো বসাবা 0 থেকে এক্স পর্যন্ত, 0 থেকে টি পর্যন্ত, এটাই লিমিট বসাবা সব জায়গায়। মানে আমার কথা,
তোমাদের বইয়ে বা কোনো সিলেবাসের মধ্যে তৃতীয় ক্রমের বিক্রিয়া নাই, কিন্তু তৃতীয় ক্রমের বিক্রিয়ারও যদি তোমাদের প্রশ্ন আসে, তুমি কিভাবে চিন্তা করবে? আগে চিন্তা করাটা শিখো, আগে প্রথম জিনিসটা চিন্তা করা শিখো, চিন্তা করা শিখো, মানে জাস্ট চিন্তা করা শিখো যে যদি তৃতীয় ক্রমের বিক্রিয়াও আসে, কোনো প্রকারে আসলো, আসবে না, মানে আসে কোথায়, মানে ওই যে বিভিন্ন অ্যাডমিশনের উইকলিতে বিভিন্ন ভাইয়েরা কোশ্চেন দিয়ে দেয় তৃতীয় ক্রমের বিক্রিয়ার হার্দ্রবর্গের সমীকরণ নির্ণয় করো, কিন্তু নর্মালি এইচএসসি তে আসবে না, বুঝছো? তো কি হবে, মনে করো ডিএক্স ডিটি সমানুপাতে কি হবে, এ মাইনাস এক্স টু দি পাওয়ার 3, এই তো এন এর মান 3 বসাই দিলে তৃতীয় ক্রম। তোমারে করতে হবে কি, এটা যদি একবার তুমি বুঝে যাও যে ডিএক্স ডিটি তার মানে দাঁড়াইলো ইকুয়াল কে এ মাইনাস এক্স টু দি পাওয়ার 3, তার মানে দাঁড়াইলো ডিএক্স বাই এ মাইনাস এক্স এর উপরে কিউব ইকুয়াল আসলো, মনে করো এখানে এক্স লিখছি কেন, তোমার আসতেছে হচ্ছে কে ডিটি, এরপরে তোমার ইন্টিগ্রেশন করতে হবে, এরপরে এই পর্যায়ে যাওয়ার পরে তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে, এবং ইন্টিগ্রেশনের প্রতিবারই 0 থেকে এক্স পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে এই পাশে, আর এই পাশে তোমাকে ইন্টিগ্রেশন করা লাগবে 0 থেকে টি পর্যন্ত, এবং যেটা আসবে অ্যাকচুয়ালি টি, এটা অল টাইমে টি আসবে, আর কিছু আসবে না। এই ইন্টিগ্রেশনটুকু তোমাকে জাস্ট পারতে হবে। এ মাইনাস এক্স টু দি পাওয়ার, এটা কি, এটা যদি উপরে চিন্তা করে এ মাইনাস এক্স টু দি পাওয়ার -3, তার মানে আসবে এ মাইনাস এক্স টু দি পাওয়ার -3 + 1, ডিভিশন হচ্ছে -3 + 1, কিন্তু এখানে যেহেতু একটা মাইনাস আছে তার মানে -1 দ্বারা একটা ভাগ হবে, আর এখানে লিমিট আমরা দিব 0 থেকে এক্স পর্যন্ত, আর এই পাশে তো আসছে কেটি, এই তো, মানে এখন জাস্ট তুমি এক্স এর মান এখানে কি আসতেছে -2 আর -1 গুণ করলে নিচে একটা 2 আসে, যা আসবে এটাই তোমার অ্যান্সার হবে। বুঝছো কি বুঝো নাই আমার কথাটা, আমাকে এই কথাটা বলো, বুঝছো কি বুঝো নাই? কাহিনী তো সববারই সেম, সববারই তো সেম, বুঝছো কি কাহিনীটা কি বুঝলা? মানে তুমি জাস্ট তোমাকে ইন্টিগ্রেশন করতে পারতে হবে এগুলো, এই অঙ্কের জিনিসটা হচ্ছে কি, ডিএক্স ডিটি সমানুপাতিক, এটা এন এর মান 0 হইলে শূন্য ক্রম, তাহলে 0 হইলে কি টু দি পাওয়ার 0 মানে তো 1, তাহলে ডিএক্স ডিটি ইকুয়াল কে, তাহলে ডিএক্স ইকুয়াল কে ডিটি, তাহলে ডিএক্স ইকুয়াল কে ডিটির ইন্টিগ্রেশন করব। ডিএক্স ডিটি যদি ইন্টিগ্রেশন করো 0 থেকে এক্স পর্যন্ত ইন্টিগ্রেশন করতেছো, ডিএক্স এর করলে এক্স 0 থেকে এক্স পর্যন্ত, প্রথমে এক্স এরটা বসাইলা তারপরে 0 বসাইলা, তার কে ডিটি তো কেটি, এক্স ইকুয়াল কেটি, বুঝছো? এটা শূন্য ক্রম, কে এর মান বাইর করলাম, যদি প্রথম ক্রম হয় এন এর মান 1, তো 1 হইলে কি এই এ মাইনাস এক্সটা নিচে নিয়ে আসছি, তাহলে এইটার ইন্টিগ্রেশন করলে কি হবে, এটার ইন্টিগ্রেশন করলে হবে ln x, কিন্তু মাইনাস যেহেতু আছে -1 দ্বারা ভাগ করা মানে মাইনাস একটা সামনে আসবে। এই সবাই বুঝছো কিনা তোমাকে জানাও তো, এটা কি বুঝতে পারছো? এখানে কেটি আসলো, এরপরে এক্স এর মান বসাই দিলা, এক্স এর মান এক্স বসাইলে এ মাইনাস এক্স আসে, এক্স এর মান যদি 0 বসা মাইনাস ln a আসে, মাইনাসে মাইনাসে প্লাস, বুঝছো? বুঝছো বুঝছো ক্লিয়ার? ক্লিয়ার হইছো? ওকে, এখন আসো মুখস্থ, এখন মুখস্থ, আর একটু মুখস্থ করো। কি মুখস্থ করবা? যেই জিনিসগুলা বের হইলো তোমার আলটিমেটলি তোমার মুখস্থ করা লাগবে, কেমনে বের হইছে এইটার চেয়ে বেশি জরুরি তোমার মুখস্থ করা লাগবে। কি মুখস্থ করা লাগবে? শূন্য ক্রমের বিক্রিয়া, শূন্য শূন্য ক্রমের যদি বিক্রিয়া হয় তাহলে কে ইকুয়াল আসতেছে এক্স বাই টি, এটা হচ্ছে শূন্য ক্রম, মুখস্থ। যদি প্রথম ক্রমের বিক্রিয়া হয় কে ইকুয়াল 1/t ln অফ a বাই a মাইনাস এক্স, মুখস্থ। যদি দ্বিতীয় ক্রমের বিক্রিয়া হয় কে ইকুয়াল 1/t x বাই a ইন্টু a মাইনাস এক্স, মুখস্থ করো। এবার হচ্ছে মুখস্থ, মুখস্থ করো, আলটিমেটলি কাজে লাগবে বেশি এটা। এই কাজে লাগবে কি? কাজে লাগবে হচ্ছে মুখস্থটা, আলটিমেটলি কাজে লাগবে বেশি তোমাকে মুখস্থ করাটা, কারণ পরীক্ষায় যখন আসবে
তখন তোমাকে প্রতিপাদন করতে দিবে না। হ্যাঁ, ওইটা হচ্ছে মানে ওই জিনিসটা হচ্ছে, এই প্রতিপাদনটা হচ্ছে তোমার আন্ডারস্ট্যান্ডিং বেটার করার জন্য, যে জিনিসটা কই থেকে আসছে। তোমাকে যদি আমি সূত্র শুধু লিখে দিতাম, তুমি বিশ্বাস করো তুমি নিজেও কিছু বুঝতা না, তুমি বলতা যে কি এটা। হ্যাঁ, এই জিনিসটা তুমি কিছুই বুঝতা না, কিন্তু আমাদের সূত্র মুখস্থ করা লাগবে। আচ্ছা, এই সূত্রের পরীক্ষায়, হ্যাঁ এটা এই তিনটাই ফর্মুলা, এই তিনটাই মানে তোমাদের মানে বইয়ের মধ্যে এই তিনটাই ফর্মুলা। এই এক্সটা তোমাদের মনে আছে, আমরা অ্যাকচুয়ালি দুইটা ফরম্যাটে জিনিসগুলা করছিলাম, তোমাদের মনে আছে কিনা? এই জিনিসটা আমরা অ্যাকচুয়ালি দুই ভাবে করে করছিলাম, তোমাদের এই জিনিসটা মনে আছে? এটা বাকিটা, এটার বাকিটা হোমওয়ার্ক করবা, এটা কি আসবে, এটা এসডব্লিউ করবা বাকিটা, এটা এটা শেষ করি নাই আমি। আচ্ছা, একটা জিনিস তোমাদের মনে আছে কিনা, আমরা এই জিনিসটা আমরা দুই রকম করে লিখতেছিলাম, দুই রকম করে লিখতেছিলাম, একটা হচ্ছে a মাইনাস এক্স দিয়া আর একটা হচ্ছে c দিয়ে। এটা কি মনে আছে? একটা c দিয়েও লেখা যায়, আবার একটা a মাইনাস এক্স দিয়েও লেখা যায়। আমরা ওই জিনিসটা যদি আরেকবার আনি, ওই জিনিসটাকে আরেকবার যদি একটু আনার চেষ্টা করি, জিনিসটা একটু আনার চেষ্টা করি। দেখো, প্রথম কথা হচ্ছে আচ্ছা দেখো, এই জিনিসটা আমরা বলছিলাম যে বিক্রিয়ক আর হচ্ছে উৎপাদ, এটা বলছিলাম, বুঝছো? তো বিক্রিয়ক উৎপাদ টি ইকুয়াল 0 সময় বলছি, টি ইকুয়াল টি সময় বলছি না, কাহিনী এটা। এখন দেখো, বিক্রিয়কের মান শুরুতে শুরুতে মনে করো এ ছিল, এটা বলছিলাম। আরেকটাতে আমি একে ধরছিলাম সি নট আকারে, একে ধরছিলাম কি আকারে? সি নট আকারে। আচ্ছা, আমরা বলছি উৎপাদ 0, এখানে ওটাও 0 ছিল। আবার টি সময় পরে এখানে এখানে বলছিলাম এটা হবে এক্স, এটা হবে এ মাইনাস এক্স, এটা বলছিলাম। এই যে এ মাইনাস এক্স যে আছে, এ মাইনাস এক্স যে আছে, এ মাইনাস এক্সটাকে আমরা তখন বলতেছিলাম সি, ঠিক আছে? আর এক্সটাকে বলতেছিলাম আমরা সি নট মাইনাস সি, এরকম বলতেছিলাম। তাহলে এর প্রত্যেকটা ফর্মুলা আমরা কিন্তু সি দিয়েও লিখতে পারবো, আমরা কিন্তু সি দিয়েও লিখতে পারবো। কি রকম? এক্স এর জায়গাতে সি নট মাইনাস সি বসাবো। দেখো, তাহলে আমরা যদি শূন্য ক্রমে বলি, তাহলে আমরা শূন্য ক্রমে যদি বলি, শূন্য ক্রমে সি দিয়ে যদি লিখি, তাহলে কে ইকুয়াল এক্স এর জায়গায় বসাইতে পারবো সি নট মাইনাস সি, বাই হবে তোমার টি। প্রথম ক্রমের জায়গায় 1/t লন অফ, যেখানে এ আছে সেখানে বসাইতে পারবো সি নট, আর যেখানে এ মাইনাস এক্স আছে সেখানে বসাইতে পারবো সি। এই যে এ মাইনাস এক্স মানে তো সি, এটা বসাইতে পারবো। দ্বিতীয় ক্রম বিক্রিয়ায় কে ইকুয়াল 1/t লন অফ, দেখো আমরা উপরে আছে এক্স, এক্স এর জায়গায় বসাইতে পারবো কি? সি নট মাইনাস সি, সি নট মাইনাস সি ডিভিশন, এখানে আছে কি? এ ইন্টু এ মাইনাস এক্স। এ মানে কি বসাইতে পারবো? এ মানে হচ্ছে সি নট, আর এ মাইনাস এক্স মানে কি বসাইতে পারবো? সি, সি নট ইন্টু সি, এটা বসাইতে পারবো। তার মানে এই বিক্রিয়াগুলা এইভাবে করেও তোমার দেওয়া থাকতে পারে। কথা কি বুঝছো? কথা বুঝছো কি বুঝো নাই? সবাই কি ক্লিয়ার? বুঝেছো? স্যার, ই ভিত্তিক লগকে লন বলে ভাই। আচ্ছা, লনকে কি লগ আকারে লেখা যাবে? লগ আকারে লেখা যায়। লন আর লগের মাইনাস দ্বারা গুণ। আচ্ছা
আগের স্লাইডে একটু দেখান ভাইয়া। আচ্ছা জি, ওকে 85% বুঝছি। -1 দ্বারা ভাগ করলেন কেন পরেরটাতে? ওকে ঠিক আছে, -1 দ্বারা ভাগ কারণ এক্স এর সামনে -1 আছে। আচ্ছা লন আর লগের কনভার্সন, এক্স এর মান কি হবে? এই যে দেখো এক্স এর মান হবে, এক্স এর মান হবে কি, এক্স এর মান হচ্ছে সি নট মাইনাস সি। ওই যে এক্স এর জায়গায় সি নট মাইনাস সি বসাইছি। এ মাইনাস এক্স এর মান হচ্ছে সি, এক্স এর মান হচ্ছে সি নট মাইনাস সি, এ এর মান হচ্ছে সি নট। তাই বুঝছো? দুই ভাবেই করা যায়, দুটাই দুটাই করা যায়। আচ্ছা এইবার প্রথম কর্ম বিক্রিয়া তোমরা অনেক কিছু শিখে গেছো, অনেক কিছু শিখে গেছো। জিনিসটা জাস্ট তোমাদের প্রয়োগটা বাকি আছে, প্রয়োগ জিনিসটা করলেই তোমাদের আসলে হয়ে যাবে। আচ্ছা প্রথম ক্রম বিক্রিয়ার আর মানে সরি ক্রম মানে প্রথম শূন্য ক্রম, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম, এই বিক্রিয়াগুলার আরেকটা জিনিস হচ্ছে হাফ লাইফ। হ্যাঁ হাফ লাইফ বের করা মানে অর্ধায়ু, অর্ধায়ু বের করা। ঠিক আছে, অর্ধায়ু বের করতে হয়, অর্ধায়ু। তাহলে অর্ধায়ু জিনিসটা অ্যাকচুয়ালি কি? অর্ধায়ু জিনিসটা আসলে কি? অর্ধায়ু জিনিসটা হচ্ছে কোনো পদার্থ অর্ধেকে পরিণত হতে, অর্ধেকে পরিণত হতে যে সময় লাগে, অর্ধেকে পরিণত হতে যে সময় লাগে, অর্ধেকে পরিণত হতে যে সময় লাগে তাকে অর্ধায়ু বলে, অর্ধায়ু বলে। অ্যাকচুয়ালি অর্ধেকে পরিণত হওয়া মানে তার আর অর্ধেক বাকি আছে, মানে সে তার আর অর্ধেক বাকি আছে, অর্ধেক ক্ষয়প্রাপ্ত হয়েছে, অর্ধেক সেইটার অর্ধেক বাকি আছে, মানে সেইটা আর অর্ধেক আছে। আগে যদি এ নিয়ে শুরু করে তাহলে a/2 আছে, আর বাকিও আছে a/2। এ দিয়ে শুরু করলে তার ক্ষয়ও হয়েছে a/2, বাকিও আছে a/2। বুঝছো? মানে অর্ধেক পরিমাণ বাকি আছে, অর্ধেক পরিমাণ ক্ষয় হয়েছে। এটাকেই বলা হয় হচ্ছে অর্ধায়ু, এটাকেই বলা হয় অর্ধায়ু। তো দেখো এখন বিষয়টা এরকম যে অর্ধায়ু যদি বের করতে হয়, তোমাদের সবগুলা বিক্রিয়ারই অর্ধায়ু আলাদা করে বের করার বিষয় থাকে। শূন্য ক্রম বিক্রিয়ার অর্ধায়ু, বিক্রিয়ার অর্ধায়ু, অর্ধায়ু। সূত্রে তুমি কি বসাবা? তোমার যেই কাজটা হবে যে তোমার অর্ধায়ুর জন্য টি এর জায়গায় যদি অর্ধায়ু বসাচ্ছ তাহলে টি হাফ বসাই দিবা, যে অর্ধায়ু, টি হাফ দিয়ে আমরা অর্ধায়ু বুঝাবো। আর আরেকটা জিনিস হচ্ছে এক্স এর মান মানে উৎপাদের মান অথবা কি পরিমাণ বাকি আছে, এই দুইটারই মান হচ্ছে সমান। সেটা কি? a/2। এটা বুঝো নাই মনে হয়, দেখো তো বুঝছো কিনা। এই একটা জিনিস বিক্রিয়ক যদি এ নিয়ে শুরু করে তাহলে অর্ধায়ু সমান এটা কি পরিমাণ আর থাকবে? a/2 পরিমাণ। আর এক্স মানে তো কি পরিমাণ উৎপাদ তৈরি হবে সেটাও a/2 পরিমাণ, মানে এটারও মান a/2, এটারও মান a/2, a মাইনাস এক্স এর মানও a/2, এক্স এর মানও a/2। এটা জিনিস মনে রাখতে হবে, অর্ধায়ু সমান a মাইনাস এক্স এর মান যেমন a/2, এক্স এর মানও a/2, দুইটারই মান হচ্ছে a/2। কি পরিমাণ ক্ষয় হয়েছে সেটাও a/2, কি পরিমাণ বাকি আছে সেটাও a/2। এ হচ্ছে প্রাথমিক ঘনমাত্রা। এখন তুমি যদি সূত্রের মধ্যে শূন্যক্রম বিক্রিয়ার যে সূত্র আছে k = x/t, তাহলে এখানে প্রথমে আগে যদি t = k/x/k, এখন t এর জায়গায় যদি তুমি t হাফ বসাও অর্ধায়ুর জন্য, t এর জায়গায় t হাফ বসাইলা, আর x এর জায়গায় a/2 যদি বসাও, তাহলে 2k হচ্ছে। তার মানে এটার অর্ধায়ুর, এটার জন্য অর্ধায়ুর যে সমীকরণ এটা হচ্ছে এটা, টি হাফ ইজ ইকুয়াল হচ্ছে a/2k। এই যে শূন্যক্রম বিক্রিয়ার যে অর্ধায়ু তুমি বের করলা, শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু, তোমাদের অবশ্যই তোমরা নিজেরা প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু বের করতে পারবা কি পারবা না একটু বলো তো? প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু বলো, পারবা?
বিক্রিয়ার অর্ধায়ু বের করতে পারবা? কি করবা? খালি প্রথম ক্রম বিক্রিয়া মুখস্থ করা লাগবে আগে। প্রথম ক্রম বিক্রিয়া মুখস্থ করা লাগবে, মুখস্থ করে আমাদেরকে বসানো লাগবে। প্রথমে শূন্য ক্রম, যেই ক্রমেরই বিক্রিয়া হোক, টি এর মান বসাবো টি হাফ, আর এ মাইনাস এক্স এবং এক্স এই দুটারই মান বসাবো এ বাই টু। এখন কথা হচ্ছে আমাদের প্রথম ক্রম বিক্রিয়াটা কি ছিল? বিক্রিয়াটা ছিল কে ইকুয়াল 1/t লন অফ এ বাই এ মাইনাস এক্স, এটা ছিল। তাহলে আমরা কি পাবো এখান থেকে? এখান থেকে আমরা যদি বলি যে টি ইকুয়াল 1/k লন অফ এ বাই এ মাইনাস এক্স, আগে টিটাকে বাম পাশে নিয়ে আসলাম, এইবার টি এর মান কত বসাবো বলো? টি এর মান বসাবো টি হাফ 1/k, এ তো এ তো আর চেঞ্জ হবে না, এক্স বাই এ মাইনাস এক্স থাকলে চেঞ্জ হবে, এক্স বাই এ মাইনাস, এখানে এ মাইনাস এক্স আছে, এ মাইনাস এক্স এর জায়গায় কি বসাবো? এ বাই টু। তুমি এক্স এর জায়গায় এ বাই টু বসাইলে এ মাইনাস এ বাই টু মানে এ বাই টুই আসতো। তাহলে কি আসে? 1/k লন অফ এ কে এ বাই টু দ্বারা ভাগ করো, তাহলে এ গুণন হবে 2/a, এ কাটা যাবে, লন 2 থাকবে, তার মানে লন 2/k, লন 2 এর মান হচ্ছে 0.693, তার মানে এটা আসবে 0.693/k। ভাইয়া এ দিয়ে যেটা লিখছেন সেটা দ্বিতীয় ক্রমের ওইখানে লন দেন নাই, দেই নাই? দ্বিতীয় ক্রমে ও এখানে দ্বিতীয় ক্রমে লন এক্সট্রা দিছি, দ্বিতীয় ক্রমে লনটা এক্সট্রা দিছি, মানে এইটা এক্স দিয়ে যেটা সেটাতে তো লন নাই। এই দ্বিতীয় ক্রমে কি লন আছে? দ্বিতীয় ক্রমে লন নাই। এই যে দেখো দ্বিতীয় ক্রমে কিন্তু লন নাই। তুমি জিনিসটা দেখছো ঠিক আছে, সিতে লন এক্সট্রা দিছি, আমি ওইটা ভুল লিখছি, ওটা মনে হয় এক্সট্রা দিছি, ওইটা এক্সট্রা দিয়ে দিছিলাম। এইখানে লন নাই, ঠিক আছে, দ্বিতীয় ক্রমে লন নাই। দেখি বুঝছো? ওকে, তোমরা বলো, তোমরা নিজেরা যদি দ্বিতীয় ক্রমেরটার অর্ধায়ু বের করতে চাও, এটা হচ্ছে প্রথম ক্রমের অর্ধায়ু গেল, দ্বিতীয় ক্রমের অর্ধায়ু যদি বের করতে চাও সেম ভাবে বের করতে পারবা কি পারবা না? সবাই একটু সময় নিয়ে দ্বিতীয় ক্রমের অর্ধায়ুটা বের করো তো, সবাই নিজেরা একটু ট্রাই করো তো, দ্বিতীয় ক্রমের ক্ষেত্রে কি হচ্ছে একটু করো দেখি, পারো কিনা? দ্বিতীয় ক্রমে দেখো তো পারো কিনা? দ্বিতীয় ক্রমে পারো কি না চেষ্টা করে দেখো, বলো। দ্বিতীয় ক্রমের বিক্রিয়ায় কি হবে সূত্র? কে ইকুয়াল 1/t এক্স বাই এ ইন্টু এ মাইনাস এক্স, এটা ঠিক আছে? একটু বলো, একটু করো দেখি সবাই, দ্বিতীয় ক্রমের বিক্রিয়ায় অর্ধায়ু বের করো। দ্বিতীয় ক্রমের বিক্রিয়ায় সবাই একটু তাড়াতাড়ি মানটা বের করো। প্রথমে টিটাকে এই পাশে নিয়ে যাও, টি ইকুয়াল 1/k এক্স বাই এ ইন্টু এ মাইনাস এক্স, তাহলে টি হাফের মান কত আসতেছে? 1/k, এক্স এর জায়গায় কত বসাবা? এ বাই টু, এ তো এই থাকবে, এ মাইনাস এক্স এর জায়গায় কত বসাবা? এ বাই টু, এ বাই টু কাটা, তার মানে কত আসে? 1/ka। পারছো? রাইট, এই তো ফয়সাল। ওকে, পারছো, ক্লিয়ার? আচ্ছা, নাবিল বলছে এটা বুঝাই দিতে, ওকে বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। ওকে, লন নাই,
ওকে, ঠিক আছে। দেখো আমি তোমাদেরকে বলি, এ মানে হচ্ছে প্রাথমিক ঘনমাত্রা। এ মানে কি? প্রাথমিক ঘনমাত্রা। প্রাথমিক ঘনমাত্রাটা অর্ধেকে পরিণত হতে, মনে করো তুমি মনে করো গ্রাম দিয়ে চিন্তা করো, কোনো কিছু তোমার কাছে আছে 100 গ্রাম, এইটা 50 গ্রামে পরিণত হতে যে সময় লাগে তাকে অর্ধায়ু বলে। তাহলে 50 গ্রামে যখন পরিণত হবে, তাহলে এটা যদি মান হয় 100, তাহলে 50 গ্রামে পরিণত হওয়া মানে কি? উৎপাদ হয়েছে 50 গ্রাম, তার মানে এক্স এর মান a/2, এক্স মানে হচ্ছে উৎপাদ, তাহলে এক্স এর মান হবে a/2, উৎপাদ হবে 50 গ্রাম মানে a/2, 100-র অর্ধেক। আবার আর কতটুকু অবশিষ্ট আছে সেটাও তো 50 গ্রাম, আর অবশিষ্ট থাকার পরিমাণকে a-x আমরা বলি। তাহলে এখানে একটা জিনিস তোমাদের, এই জিনিসটার এই এই এক্স এ এবং এগুলোর সিগনিফিকেন্স গুলা লিখে ফেলো। প্রাথমিক কি পরিমাণ আছে, প্রাথমিক প্রাথমিক কি পরিমাণ আছে, প্রাথমিক পরিমাণ বা ঘনমাত্রা, প্রাথমিক পরিমাণ বা ঘনমাত্রাকে আমরা বলবো হচ্ছে এ, প্রাথমিক পরিমাণ বা ঘনমাত্রা। ঠিক আছে? তোমার টি সময় পর উৎপাদ কি পরিমাণ আছে, উৎপাদকে বলবো আমরা হচ্ছে এক্স, কি পরিমাণ উৎপাদ আছে। টি সময় পর বিক্রিয়ক আর কতটুকু অবশিষ্ট আছে, বিক্রিয়ক আর কি পরিমাণ অবশিষ্ট আছে সেটাকে বলবো আমরা a-x। বুঝছো? ক্লিয়ার? এই তিনটা জিনিস হচ্ছে আমাদের এই তিনটা। তাহলে আমাদের আলটিমেটলি তোমরা দেখো, আলটিমেটলি আমাদের মনে রাখতে হচ্ছে আরো তিনটা জিনিস অ্যাকচুয়ালি। যে অর্ধায়ু যদি মনে রাখতে চাও, শুনো, অর্ধায়ু মনে রাখার চেয়ে অর্ধায়ুটা মনে মনে খুব তাড়াতাড়ি ক্যালকুলেট করাটা ভালো। মনেও রাখতে পারো, মনে রাখতে হয়, যেমন প্রথম ক্রম বিক্রিয়াটা মনে রাখলে বেটার। হ্যাঁ, শূন্য ক্রম, প্রথম, এগুলো তুমি পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। দেখো মানে তুমি যখন শূন্য ক্রম বলবা, তুমি একটা জিনিস খেয়াল করো, যখন শূন্য ক্রম বলবা তাহলে তুমি যদি কে ইকুয়াল x/t, এটা হচ্ছে শূন্য, যখন প্রথম ক্রম বলবা তাহলে কে ইকুয়াল 1/t ln অফ a/a-x, এটা বললা। দ্বিতীয় ক্রম যখন বলবা তখন কে ইকুয়াল 1/t x/a ইন্টু a-x, এটা তুমি বললা। আচ্ছা, তোমাদের কাছে একটু জানতে চাই, সবার কি মুখস্থ হয়েছে? এই সবাই এই তিনটা মুখস্থ করছো? এই তিনটা একটু তাড়াতাড়ি মুখস্থ করো তো, তাড়াতাড়ি মুখস্থ করো, কিছুই না, একটু ব্রেইনের উপর প্রেসার দাও যে মুখস্থ করেই ফেলবো এখনই। কে ইকুয়াল x/t, কে ইকুয়াল 1/t ln অফ a/a-x, কে ইকুয়াল 1/t x/a ইন্টু a-x। কার কার মুখস্থ হয়েছে? ক্লিয়ার? একটু তাড়াতাড়ি আমাকে বলো কার কার মুখস্থ হইলো, তোমাকে জানো কার কার মুখস্থ হয়েছে। এই এই কয়টা মুখস্থ কার কার হইলো? হইছে 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 হইছে, ক্লিয়ার? ওকে, হইছে, জি ভাইয়া হইছে। এইটা যদি হয়, দেখো শুনো, তোমাদেরকে আমি এমন পড়াচ্ছি, আল্লাহর রহমতে তোমরা আমার সাথে শুধু প্রতিদিন ক্লাস করো। আমি যেগুলো যেগুলো তোমাদেরকে হোমওয়ার্ক দিব এবং তোমরা টানা ক্লাস করো, এমন না যে আজকে একটা ক্লাস করলাম 2 দিন পরে মিস দিলাম, এরকম করো না, খালি ক্লাস করো। তুমি আজকে মনে করো যে একটু ইন্টিগ্রেশনটা কম বুঝছো, হইতে পারে ইন্টিগ্রেশন কম বুঝতে পারো, ইন্টিগ্রেশন পরে বুঝতে পারো, কোনো সমস্যা নেই। আমি তোমাকে একই জিনিস এত বেশি প্র্যাকটিস করাবো, তুমি অবশ্যই অবশ্যই যেটা জিনিস কমও বুঝছো ওই প্র্যাকটিসের মধ্যে তোমার ওই জিনিস চলে আসবে, প্র্যাকটিসের মধ্যেই ওই জিনিস চলে আসবে, কোনো প্যারা নিও না। আমি যেমন আগামী দিনে প্র্যাকটিস করানো শুরু করবো এইখানকার বিক্রিয়ার হারের, এর আগের দিনের অঙ্ক বিভিন্ন জায়গায় আসছে, দেখবা যে সব পারতেছো এক এক করে। বিগত সালে আসা কোশ্চেন, এমসিকিউ, ক্রিয়েটিভের মধ্যে থেকে যেগুলো প্লেন কোশ্চেন আকার করে আমি নিয়ে আসবো, সেটা তুমি পারবা। ঠিক আছে? কিন্তু তোমার রেগুলারিটি দরকার, রেগুলারিটি করো, খালি রেগুলারিটি মেনটেন করো। ঠিক আছে? দেখো, তুমি যদি অর্ধায়ুর মান, তুমি যদি অর্ধায়ুর কথা যদি তুমি চিন্তা করো, যে অর্ধায়ুটা তুমি মুখস্থ করতে, মনে করো মুখস্থ চাচ্ছি না, প্যারা নাই, কিন্তু তোমার ক্যালকুলেশন কি এতই খারাপ? এক্স এর মান a/2, চিন্তা করো, এক্স এর মান a/2, টি এর মান তো টি হাফটা এই পাশে চলে গেল, কেটা এই পাশে চলে আসলো, তাহলে টি হাফ সমান এক্স এর মানের জায়গায় a/2, তাহলে কে তো নিচে আসছে, তাহলে a/2 কে। খুব কিন্তু কঠিন না, এটা কিন্তু মুখস্থ না করলেও চলে, টি হাফের মান।
তুমি কিন্তু দেখেই অ্যান্সার বলতে পারো। তোমার ব্রেন যদি বেশি চাপ নেয় যে না আমি টিএফ এর মান মুখস্থ করবো না, সমস্যা নাই কিন্তু। কথা কি বুঝছো? এই কথা কি বুঝলা? কথা বুঝছো? টিএফ এর মান যদি তুমি মুখস্থ না করো, টিএফ এর মান যদি তুমি মুখস্থ না করো, কোনো প্যারা নাই। দেখো এটার ক্ষেত্রে দেখো, টি হাফ এদিকে নিয়ে আসো, টি হাফ হচ্ছে এই পাশে, টিটা এই পাশে গেলে টি হাফ, কেটা এখানে নিচে আসলো, কেটা এখানে নিচে আসছে, দেখো কেটা এখানে নিচে আসছে, তার মানে কে থাকতেছে নিচে। আচ্ছা, মানে আগে লিখলাম 1/k লন অফ এ, তো এ থাকবে, এ মাইনাস এক্স মানে তো a/2। আমাদেরকে এটা মনে রাখতে হবে, এক্স বা এ মাইনাস এক্স এই দুটারই মান হচ্ছে a/2। তাহলে এ মাইনাস এক্স এর মান a/2, এ কে a/2 দ্বারা ভাগ করলে কি হবে? তাহলে ওই যে 2/a হয়ে যাবে গুণ করলে, তাহলে 2টা উপরে মানে লন 2। অ্যাকচুয়ালি এখানে একটা লন 2 আকারে গুণ থাকবে। তুমি যদি এইভাবে লিখতে পারো যে লন 2/k, এটাও লেখা যায়, লন 2 এর মানটা বসাই দিলেও হবে। লন 2 এর মান হচ্ছে 0.693/k, এটা বসাইলেও হবে। বুঝছো? এটা চিন্তা করো, টি এর মান টি হাফ বসাও, টি এর মান টি হাফ, এটাই পাশে, কেটাই পাশে বসাইলা, এক্স এর জায়গায় a/2, এ মাইনাস এক্স এর জায়গায় a/2, তাহলে এই জায়গায় a/2 আছে, এই জায়গায় a/2 আছে, কাটাকাটি, তাহলে কাটাকাটি করলে নিচে একটা এ থাকলো, তার মানে 1/k আর 1/a, 1/k। তোমরা আমাকে বলো বুঝছো কি বুঝো নাই? এই সবাই বুঝছো? আমাদের যা কিছু আছে, শূন্যক্রম প্রথম ক্রম, যা বুয়েটে, যা এইচএসসি তে যা কিছু আসুক, এইটুক দিয়ে সবকিছু এনাফ, এটা এনাফ, এইটুকের মধ্যে সবকিছু শেষ। সবাই ক্লিয়ার কিনা? এবং কোনটা কি জিনিস এটা সম্পর্কে তোমার জানা। ওই ওয়েব থেকে সবাই পালাইছে, আচ্ছা পালাক, সমস্যা নাই। আমাদের স্যার অধ্যায় 3-এ গ্রুপ পর্যায়ে মনে রাখার ছন্দ দিবেন? আচ্ছা ঠিক আছে, দিবনি, আমার ইয়াতে দেওয়াই আছে। ওকে ঠিক আছে, ঠিক আছে। আজকে আমরা ওই যে আমি বললাম, আজকে আমরা পুরোপুরি থিওরি পড়ছি। আমার কাছে আজকের ক্লাসটা, তোমাদের যত ক্লাস আছে আগামীতেও যত ক্লাস নিব, তার মধ্যে আজকের ক্লাসটা অন্যতম কঠিন ক্লাস, আমি আগে থেকেই জানি। মানে তোমাদের সবার কাছে, মানে তোমাদের না, তোমাদের বড় ভাইদের কাছেও এই ক্রমবিক্রিয়া পড়ানো যে ওদের জন্য কতটা প্যারা, তোমাদের বড় ভাইরা জানে যে এটা অনেক প্যারা। আমি সবচেয়ে কঠিন ক্লাসটাও আমি মনে করি তুমি সামারি করো এইটুক, যদি তোমার মাঝখানে যদি কোনো কিছুতে ঝামেলা থাকে, ঠিক আছে, যদি সামারি মানে কোনো কিছুতে যদি ঝামেলা থাকে ইন্টিগ্রেশনে, তোমাদের বড় ভাইদেরকে পড়ানোর ক্ষেত্রে আমি মোটামুটি সহজভাবেই পড়াই। সবাই ক্রমবিক্রিয়াকে একবারে বাঘের মতো ভয় করে, কেন? এই জিনিসটুকু বুঝে না, এই যে এইটুক তোমরা যদি এইটুক বুঝে যাও, তোমরা অ্যাডমিশন এবং এইচএসসি পুরোপুরি আগায় থাকবা। বুঝতে পারছো? তোমাদেরকে নিয়ে আমার টার্গেট যেটা, সেই টার্গেটটা তোমাদের ফুলফিল করতে হইলে তোমাদের নিজেদেরকে কিন্তু আগাইতে হবে। তোমাদের নিজেদের ক্ষেত্রে বেশি না, আমি কিন্তু বলতেছি না যে তোমরা বাসায় একবারে কেমিস্ট্রি পড়ে ফাটাই দাও, কিচ্ছু লাগবে না, কিছুই লাগবে না। আমি যেহেতু পড়া দিব যেদিন সেদিন পড়া দিবে, আজকে আমার কোনো পড়া নাই। আজকে তুমি ক্লাস নোটটা আরেকবার ভালো করে তুলো, ওই যে হোমওয়ার্ক যেটা দিছি তৃতীয় ক্রম অবিক্রিয়ার ওইটা একটু লিখো, পড়া নাই কিন্তু ক্লাসটা রেগুলারলি করো, তুমি ক্লাস মিস দিও না, তাহলে তুমি ইনশাল্লাহ ভালো করবা। তো ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।